প্রথম যে ঘটনাটি শেয়ার করব, এই ঘটনাটি এই রণবীর ভাইয়েরই সিনিয়র বড় ভাই তরিকুল ভাই পাঠিয়েছেন। ওনার বাড়ি পিরোজপুর জেলার নাজিরপুর উপজেলার মাটিভাঙ্গা ইউনিয়নে। আর উনি নিজেই এই ঘটনার প্রত্যক্ষদর্শী। ঘটনাটি ঘটেছিল 2011 সালে। ওই সময় সারা বাংলাদেশ এক উন্মাদনার মধ্যে ছিল, কেননা ওই সময়ে বাংলাদেশে আর্জেন্টিনা এবং নাইজেরিয়ার ফুটবল দলের খেলোয়াড়রা এসেছিলেন। বাংলাদেশে প্রীতি ফুটবল ম্যাচ হবে। যারা খেলাপ্রেমী বা যারা খেলাপ্রেমী না, সবাই এক ফুটবল আনন্দে উন্মাদনায় বিভোর ছিলেন। তখন এই উন্মাদনার ঢেউ শহর পার হয়ে একদম গ্রামের আনাচে কানাচেও ছড়িয়ে পড়েছিল। এটাতে কিন্তু তরিকুল ভাইও বাদ যান নাই। ওনাদের এলাকাতেও আলোচনা হচ্ছে, খেলা হবে, কিন্তু খেলাটা কিভাবে দেখবেন? ওনাদের ওই এলাকায় বিদ্যুতের অবস্থা ছিল খুবই নাজুক। অধিকাংশ সময় ইলেকট্রিসিটি থাকতো না। অনেকের বাসায় টেলিভিশন ছিল, কিন্তু টেলিভিশন থাকলে কি হবে? বিদ্যুৎই যদি না থাকে, টিভি চালাবেন কি দিয়ে? তখন অবশ্য ব্যাটারি দিয়ে টিভি চালানোর যেই প্রবণতা, এটা অনেকটাই কমে এসেছিল, যার কারণে ব্যাটারির ব্যবহারটাও একরকম নাই বললেই চলে। 2011 সালের কথা বলছি। কারণ বিভিন্ন বাড়িতে তখন সোলার সিস্টেম চলে এসেছিল, তারা সোলারেই টেলিভিশন চালাতেন। তরিকুল ভাই চিন্তা করলেন যে সরাসরি ইলেকট্রিক লাইনে চালানো টেলিভিশন দেখে মজা পাওয়া যাবে না, কারণ বিদ্যুৎ চলে যাবে। খেলার একটা উত্তেজনকার মুহূর্তে গিয়ে দেখা যাবে যে বিদ্যুৎ চলে গেছে, তখন কি হবে? এই জন্য উনি চিন্তা করলেন যে পার্শ্ববর্তী একটি গ্রাম রয়েছে, তারাবুনিয়া গ্রাম। এই গ্রামে ওনার ফুপু বাড়ি, ওইখানে উনি যাবেন। ফুপুর বাসায় সোলার সিস্টেম ছিল, তারা সোলারেই টেলিভিশন চালাতেন। তো উনি তো যাবেন, তবে একা যাবেন না, ওনার আরো দুজন বন্ধুকে নিয়ে যাবেন। একজন বন্ধুর নাম হচ্ছে সজীব, আর একজনের নাম হচ্ছে রাব্বি। তো এই দুজনকে নিয়ে যাবেন, ভালো কথা, তাদের সাথেও কথাও হয়েছে। ওনারা যেই পথ দিয়ে যাবেন, এই পথ দিয়ে ফুপু বাড়িতে যেতে ম্যাক্সিমাম 30 মিনিটের মতো সময় লাগে। ওই পথে প্রথমে একটি শ্মশান পড়ে, তারপর খাল পড়ে, তারপর দূরে যে বিল রয়েছে সেগুলো দেখা যায়, আর বিলের আশেপাশে ধান ক্ষেত। ওই সময় কিন্তু শুকনোর মৌসুম ছিল, মানে তখনও ওইদিকে পানি টানি ওইভাবে আসেনি। ওনারা যথারীতি সন্ধ্যার পরই রওনা করেছেন। অল্প সময়ের মধ্যে ফুপু বাড়ি পৌঁছেও যান। যেহেতু আত্মীয় স্বজন এসেছে, ফুপুও তাদেরকে সমাদর করার জন্য আয়োজন করেছেন। খেলা দেখা শেষ, এরপর ফুপু খাবার দাবারের আয়োজন করেছেন। ফুপু তরিকুল ভাইকে বলেন যে বন্ধুর সহ খাওয়া দাওয়া করে যা। তো ওনারা সেখানে খাওয়া দাওয়া করেন, এরপরে রওনা দিয়েছেন। যখন রওনা দিয়েছেন তখন যে গভীর রাত, বিষয়টা এরকম না। রাত তখন 10টা, 10:30, 11টা এরকম আর কি। তো 2011 সালে রাত 10টা, 10:30, 11টা যে অনেক রাত, এটা তো বলা যাবে না। তখন সবার হাতেই মোটামুটি মোবাইল ফোন চলে এসেছে। তবে তরিকুল ভাইয়ের হাতে একটা বাটন ফোন ছিল, সেই ফোনের মাথায় আবার টর্চ লাইটও ছিল। এছাড়া উনি 3 ব্যাটারির একটা টর্চ লাইট ব্যবহার করতেন। সেটার আলো অবশ্য খুব বেশি হতো না, পেন্সিল ব্যাটারি দিয়ে চলে এরকম টাইপের একটা টর্চ লাইট আর কি। তো বন্ধুদের সাথে উনি তখন রওনা দিয়েছেন। উনি যখন ফুপু বাড়ি থেকে বের হয়েছেন, বিশেষ করে ওই বিলের পাশে যেখানে ধান ক্ষেত বা বিভিন্ন ধরনের ক্ষেত রয়েছে, ওখানে যখন এসেছেন তখন হঠাৎ করে ঘোড়ার টকবক 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 আওয়াজ, আর ঘোড়া এক ধরনের শব্দ করে, ওই রকম শব্দ, মানে ঘোড়া দৌড়ে যাচ্ছে আর শব্দ করছে। হঠাৎ করে এরকম আওয়াজ আর শব্দ শুনে 3জনই চমকে ওঠেন। বলেন যে কি ব্যাপার, এত রাত্রে এখানে ঘোড়া এলো কোত্থেকে? তাও মাঠের মধ্যে মনে হচ্ছে ঘোড়া দৌড়াচ্ছে। মাঠের মধ্যে তো দৌড়ানোর জায়গা নেই, তাহলে ঘোড়া কোত্থেকে আসলো? তো ওনাদের হাতে যেই লাইটগুলো ছিল, এই লাইটের আলো তো খুবই সীমিত, সামনে সামান্য একটু দেখা যায়। সেখানে মাঠের মধ্যে কোন ঘোড়া দৌড়াচ্ছে বা কি আছে না আছে, এটা তো দেখার আসলে সুযোগ নেই। আর ওই সময় যে চাঁদনি রাত ছিল, চাঁদের আলোতে সবকিছু উজ্জ্বল ছিল, বিষয়টা এরকমও না। যার কারণে ওনারা শব্দ শুনতে পারলেও কোনো কিছু কিন্তু দেখতে পারছিলেন না। ওনারা
চিন্তা করলেন যে নিশ্চয়ই কোনো বাড়িতে ঘোড়া টোড়া আছে, সেটা ছুটে গেছে। এটা সত্য যে আশেপাশে কিছু বাড়িতে ঘোড়া ছিল, মাঝে মাঝে বাইরে বের হয়ে আসতো, তো এমনটা হওয়াটা আসলে অস্বাভাবিক কিছু না। এটা নিয়ে ওনারা এরকম কোনো চিন্তা করেন নাই যে এটা ভয়ঙ্কর কিছু হতে পারে। এরপর ওনারা ওই জায়গাটা পার হয়ে আবার বাড়ির দিকে যখন আগানো শুরু করেছেন, যখন শ্মশানের যেই জায়গাটা এটার কাছাকাছি এসেছেন নাকি, তখনও শ্মশানের ভিতর ঢোকেন নাই বা শ্মশানের ওই এরিয়ার মধ্যে ঢোকেন নাই, হঠাৎ করে দেখেন ওনাদের সামনে একটা কালো বিড়াল চলে এসেছে। আকারে বেশ বড় আকৃতির বিড়াল, এত বড় সাইজের বিড়াল সাধারণত দেখা যায় না। খুব ভয়ঙ্কর দৃষ্টি নিয়ে তাকিয়ে আছে, কোনো শব্দ করছে না, কিন্তু মনে হচ্ছে খুব ভয়ঙ্কর ভাবে তাদের দিকে তাকিয়ে আছে। তারা কেন এখন এখানে এসেছে এটা নিয়ে তার খুব রাগ, এমনটাই তার চোখে মুখে ফুটে উঠেছে। তবে তরিকুল ভাই এবং তার সাথে থাকা যে দুই বন্ধু সজীব এবং রাব্বি, এই দুজন বিড়ালকে আঘাতও করেন নাই, কিছুই করেন নাই। ওনারা বিড়ালকে সাইড কাটিয়ে হাঁটা ধরেছেন। ওনারা যখন শ্মশানের এরিয়ার মধ্যে প্রবেশ করেছেন, প্রবেশ করার পর হাঁটতে হাঁটতে শ্মশানের এরিয়ার একদম শেষ প্রান্তেও চলে এসেছেন, তখন দেখেন ওই বিড়ালটা আবার সামনে চলে এসেছে। এবার আগের থেকেও ভয়ঙ্কর দৃষ্টি নিয়ে সামনে চলে এসেছে। মনে হচ্ছে যে কেন ওই এলাকায় তারা ঢুকেছে, এর জন্য এখন সে আগের থেকেই মানে রাগ হয়ে তো ছিল, এখন আর বেশি রাগ, কেন তাকে পাশ কাটিয়ে ওরা ঢুকলো। তো যাই হোক, এবারও ওনারা পাশ কাটিয়ে সামনের দিকে আগানো শুরু করলেন। বিড়ালটা কোনো আক্রমণও করে নাই, কোনো গড় 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 শব্দও করে নাই। তো ওনারা পাশ কাটিয়ে যখন শ্মশানের এরিয়াটা পার হয়েছেন, হঠাৎ করে দেখেন এই যে ওনাদের সাথে থাকা যে বন্ধু সজীব, সে দাঁড়িয়ে গেছে। অন্য দুজন হেঁটে যাচ্ছেন, সে দাঁড়িয়ে আছে। তো তরিকুল ভাই পিছন দিকে ঘুরে বলে, রে সজীব, তুই দাঁড়িয়ে আছিস কেন, আয়। সজীব তখন বলছে, না আমি যাব না। কেন যাবি না? বলে, যেই বাসা থেকে টেলিভিশন দেখে আসছে আমি ওই বাসায় যাব। তখন এই তরিকুল ভাই বলছেন যে, ওই বাসায় যাবি এত রাত্রে? ওই বাসায় এখন কি কাজ? ওই বাসাতে এখন কোনো কাজ নাই, খেলাধুলা তো শেষ হয়ে গেছে, আমরা খাওয়া দাওয়া করে চলে আসছি, ফুপু বিদায় দিছে, এখন কি যাওয়া যায় নাকি? কি কাজ আমাকে বল। কোনো কথা বলে না, খালি বলে যে ওই বাসায় আবার যাব। এরপরে এই তরিকুল ভাই আর ওই রাব্বি ভাই দুইজন কোনো মতে ধরাধরি করে টানতে টানতে এই সজীবকে সামনের দিকে আগানো শুরু করেছেন। এখানে একটা বিষয়, সেটা হচ্ছে যে এই যে তিন বন্ধুর বাড়ি, এই বাড়ির মধ্যে সবার শেষে হচ্ছে এই তরিকুল ভাইয়ের বাড়ি, প্রথমে, পরে হচ্ছে এই সজীবের বাড়ি, এরপরে রাব্বির বাড়ি, এরপরে হচ্ছে তরিকুল ভাইয়ের বাড়ি। তো প্রথমেই তো এই সজীবকে বাড়ির কাছে দিয়ে এসেছে, একদম বাড়ির কাছে দিয়ে এসে বলছে, যা বাড়িতে যা। এরপরে এই যে রাব্বি, উনি ওনার বাসায় চলে গেছেন। এরপর তরিকুল ভাই বাড়িতে গিয়েছেন। বাড়িতে যাওয়ার কিছুক্ষণ পরেই হঠাৎ করে ডাকাডাকির শব্দ। তো যেই কণ্ঠে ডাকছে, শব্দটা তার পরিচিত মনে হলো। এই শব্দটা ওই যে সজীব, তার বাড়ির কারো। তরিকুল ভাই তো বের হয়ে এসেছেন, জিজ্ঞেস করছেন কি হয়েছে। বলে যে, তোমাদের সাথেই তো সজীব গেল, কই ও তো এখনো বাসায় ফিরলো না, তোমরা বাসায় চলে আসছো দেখতেছি। রাব্বিও দেখলাম বাসায়, তুমিও বাসায়। রাব্বি বলে যে সজীব বাসায় চলে আসছে। তো সজীব কি বাসায় আসছে? তরিকুল ভাই বলতেছে, হ্যাঁ সজীব তো বাসায় চলে আসছে, তো আমি নিজে বাসার কাছে দিয়ে আসলাম, ওই সময় তো রাব্বিও ছিল। তখন ওই বাসা থেকে বলছে, না ও তো বাসায় আসে নাই। যখন এটা বলেছে, সাথে সাথে তরিকুল ভাইয়ের মাথায় একটা বিষয় স্ট্রাইক করে, সেটা হচ্ছে যে ওর আচার আচরণ তো স্বাভাবিক ছিল না। যখনই শ্মশান এরিয়া থেকে বের হয়ে আসছে, তখন কোন ঝামেলা হলো না তো? তখন এই তরিকুল ভাই ওই সজীবের পরিবারকে বলেন যে এরকম এরকম কিন্তু আচরণ ও করেছে। তখনই ওই আশেপাশে থাকা লোকজন বুঝতে পারে কোনো ভয়ঙ্কর কিছু ঘটেছে সজীবের সাথে। তখন আশেপাশে আরো লোকজনকে ডেকে আনা হয়। সবাই যে যার মতো আলো নিয়ে আগাতে থাকে, খুঁজতে থাকে এই সজীবকে। এদিকে এই যে রাব্বি, এই রাব্বি ভাই এসে যুক্ত হয়েছে। যেহেতু শ্মশানের ওই জায়গা থেকে সমস্যাটা শুরু হয়েছিল, তখন সবাই মিলে বুদ্ধি করে যে আমরা শ্মশানের ওই দিকটাতেই যাই, দেখি ওইখানে আছে কিনা। সবাই মিলে রাতের বেলা ওই শ্মশানের ওই দিকে যখন গিয়েছে, গিয়ে দেখে এক ভয়ঙ্কর ব্যাপার। শ্মশানের ভেতরে থাকা একটা গাছের ডালে দিব্যি বসে আছে এই সজীব। নিচ থেকে সবাই ডাকাডাকি করছে, কিন্তু সজীব আর নামে না, কথাও বলে না, নামেও না, গাছের ডালে বসে আছে।
তখন কিন্তু অনেক রাত হয়ে গেছে। এখন কি করা যায়? তখন তারা সিদ্ধান্ত নিল যে গ্রামের মসজিদের যিনি ইমাম সাহেব তাকে ডেকে আনা হবে। ওনাকে কয়েকজন ডাকতে যায়। উনি তখন গভীর ঘুমে বিভোর। ঘুম থেকে ওঠার পর হুজুর দেখেন ফজরের আজান হতে আর বেশি দেরি নেই। তখন বলেন যে এখন গেলে তো আবার আজান দিতে পারবো না, তোমরা একটু অপেক্ষা করো, আমি আজানটা দিয়ে তারপর আসি। এরপর উনি মসজিদে যান, মসজিদে গিয়ে আজানটা দেন। এরপর উনি ওই শ্মশানের ওখানে চলে এসেছেন। এসে দেখে ওই একই অবস্থা, সজীব সে গাছের ডালে বসে আছে, নিচে আরো লোকজন ডাকাডাকি করছে। তখন হুজুর বলেন যে ওকে এইভাবে ডেকে লাভ হবে না, এইভাবে ও নামবে না। উনি কি করেন, ওই শ্মশানের ওই গাছের নিচেই একটা গোল বৃত্ত আঁকেন। বৃত্ত আঁকার পর ওই বৃত্তের বাইরে গিয়ে উনি রুকিয়া করতে শুরু করেন। এবারে দেখা যায় এক অদ্ভুত ব্যাপার। একদম স্বাভাবিকভাবেই এই সজীব গাছ বেয়ে নেমে একদম ওই বৃত্তের ভিতরে এসে বসলো। বসার পর এই যে হুজুর, উনি কি করেছেন, উনি আবার রুকিয়া শুরু করেছেন। রুকিয়া শুরু করার পর এই সজীব কথা বলা শুরু করেছে। তবে সেটা সজীবের কণ্ঠ ছিল না, সে আসলে সময় পজেসড অবস্থায় ছিল, তার ভেতর থেকে কেউ কথা বলছে। তখন হুজুর জিজ্ঞেস করেন যে তুমি কে, কেন ওকে ধরেছ? তখন ওই জিনটা বলে যে ওদেরকে তো সতর্ক করলাম, তারপরও ওরা আসলো, এটাকে ধরছি, আর এটাকে সহজে ছাড়বো না, ওকে কষ্ট দেবো আরো। হুজুর বলেন যে ওরা তো ওই পথ দিয়ে আসতেছে, ওরা তো বাড়িতে আসবে, পথ তো এইটাই, ওরা যাবে কোন দিক দিয়ে? তখন বলছে না, আমি তোদেরকে ভয় দেখাইছি, ওরা সরে নাই কেন? যাই হোক, এভাবে অনেক বাকবিতণ্ডার একটা পর্যায়ে এসে ওই জিনটা ছেড়ে দিতে রাজি হয়। তবে হুজুর বিশেষ কিছু রুকিয়া করার মাধ্যম দিয়ে ওই জিনটাকে দুর্বল করে ফেলেছিলেন। সবকিছু কিন্তু ওই শ্মশানে বসেই হচ্ছে, কারো বাড়িতে না। এরপর ওই জিনটা চলে যায় সজীবকে ছেড়ে। তবে জিনটা বলে গিয়েছিল যে আমি এই গাছেরই একটা ডাল ভাঙবো, ডালটা নিচে পড়বে না, ভেঙে ওখানেই ঝুলতে থাকবে। সবাই দেখে যে সজীব অচেতন হয়ে পড়ে গেল, আর তার ওই অচেতন অবস্থাতেই কটাং করে একটা শব্দ হলো। উপর দিকে তাকিয়ে দেখলো যে গাছের একটা কাঁচা ডাল ভেঙে গেছে, বেশ মোটা সোটা ডাল, তবে সেটা ভেঙে নিচে পড়েনি। ওই শ্মশানেরই একটা গাছের ডাল, যেই গাছের কোনো একটা ডালে এই সজীব উঠে বসেছিল আর কি। যাই হোক, সজীবকে ওখান থেকে নিয়ে আসা হয়। আল্লাহর রহমতে পরবর্তীতে আর কোনো সমস্যা হয়নি। তো এটাই ছিল ঘটনা। প্রিয় লিসেনার্স, আসলে চলার পথে এই ধরনের সমস্যায় আমরা অনেকেই পড়ে যেতে পারি। এই ধরনের সমস্যাগুলো সবসময় যে খারাপ উদ্দেশ্যে হয়ে থাকে বিষয়টা এরকম না, কখনো কখনো অনেক ভালো কারণেও হয়ে থাকে। তেমন একটি ভালো কারণ কিন্তু এর আগে কোনো একটা সময় আমি বলেছিলাম। রাজবাড়িতে খুব স্বনামধন্য একজন ব্যক্তি ছিলেন, উনি অধ্যক্ষ শামসুর রহমান। ওনার বাড়ি ছিল রাজবাড়ির বেলগাছিতে। তো ওনার ঘটনা এর আগে বলেছিলাম, তো অনেকদিন আগে, তারপর আবার প্রসঙ্গক্রমে বলছি। উনি খুবই এডুকেটেড একজন পার্সন ছিলেন। মিশরের আল আজহার বিশ্ববিদ্যালয়ে উনি লেখাপড়া করেছেন। ওনার আসলে এই প্যারানর্মাল বিষয়গুলোর প্রতি বিশ্বাস খুব একটা ছিল না। একদিন গভীর রাতে উনি বাড়িতে ফিরছিলেন। বেলগাছির ওইদিকে একটা গ্রাম রয়েছে, বোয়ালমারি নামে একটা গ্রাম রয়েছে। আবার বোয়ালমারি ফরিদপুর একটা উপজেলাও রয়েছে, সেটা না। তো বেলগাছির ওইদিকে যে বোয়ালমারি নামক গ্রাম রয়েছে, ওখান থেকে উনি হেঁটে আসছিলেন রাতের বেলা। তখন চাঁদনি রাত ছিল। একটি মেঠো পথ দিয়ে উনি হেঁটে আসছিলেন। হঠাৎ করে দেখা গেল সামনে একটি বড় আকৃতির বেড়াল। তবে বেড়ালটা যে কালো এটাও বলা যাবে না, একদম ধবধবে সাদা এটাও বলা যাবে না, কালো সাদার মিশ্রণ রয়েছে, তবে আকার আকৃতিতে বেশ বড়। বিড়ালটা এসে বারবার তার পথ আগলে দাঁড়াচ্ছিল, কোনোভাবে সামনে আগাতে দেবে না। উনি আসলে বুঝতে পারছেন না কেন এই বিড়ালটা বারবার তার পথ আগলে দাঁড়াচ্ছে। উনি বিড়ালটাকে সরানোর চেষ্টা করছেন। শেষ পর্যন্ত বিড়ালটা যখন বুঝতে পারলো যে এই ব্যক্তি সামনে আগাবেনি, তখন বিড়ালটা নাকি দৌড়ে অনেক দূর চলে গেল। মানে উনি যেই পথ ধরে সামনের দিকে আগাবেন, ওই সামনের দিকে বিড়াল চলে গেছে। উনি 5 মিনিট হাঁটার পর দেখেন এক ভয়ঙ্কর দৃশ্য। উনি দেখেন যে একটা বড় আকৃতির গোখরা সাপ
রাস্তার উপরে মরে পড়ে আছে রক্তাক্ত অবস্থায়, তখনও তার লেজ নড়ছে, অর্থাৎ মাত্রই সাপটা মারা গেছে আর বিড়ালের মুখে রক্ত, অর্থাৎ বিড়ালটা ওই সাপটাকে মেরে ফেলেছে। বিড়ালটা একটা মেসেজ ওনাকে দিতে চাচ্ছিল, যদিও উনি সেটা বুঝতে পারেন নাই। এরপর ওনার চোখের সামনে দিয়ে বিড়ালটা দৌড়ে চলে গেল। তখন কিন্তু অনেক রাত, ওখানে জনবসতি ছিল, বেশ কিছু ঘরবাড়ি ছিল। ওই রাত্রেই উনি ওই বিড়ালটার পিছু নেওয়ার চেষ্টা করেছিলেন। চিন্তা করলেন যে এই বিড়ালটা নিশ্চয়ই কারো পোষা বিড়াল হবে। তখন উনি ওই বাড়িঘরগুলোতে গিয়ে ওই রাত্রে ডাকাডাকি শুরু করেছেন। সেই লোকজন উঠেছে, ওই লোকজনগুলো অবশ্য ওনাকে চিনেছে, ওনাকে আগে থেকে চিনত। উনি কিন্তু অনেক উঁচু লম্বা সুদর্শন একজন মানুষ ছিলেন, তো যার কারণে ওনাকে আগে থেকে চিন্তার, উনি খুব এডুকেটেড পার্সন। তো আশেপাশে 10 গ্রামের মধ্যে ওনার মতো শিক্ষিত লোক ওই সময় কেউ ছিল না। তো উনি যখন আসছেন তখন বলছেন যে কি ব্যাপার, আপনি এত রাত্রে, কি হয়েছে, কোনো সমস্যা? তখন উনি বলছেন যে এই ব্যাপার, এরকম একটা বিড়াল দেখছি। ওনারা বলেন যে এই গ্রামে এইরকম সাইজের বা এরকম রঙের বিড়াল তো আমরা আসলে দেখছি বলে তো মনে পড়ে না। এরপরে উনি সকালবেলা আবার গিয়েছিলেন, ওই বিড়ালটাকে উনি আর কখনোই পান নাই। উনি সবসময় আফসোস করেছেন যে আহা, ওই বিড়ালটাকে আর কখনোই পেলাম না। তবে এরপর থেকে উনি বিড়ালের প্রতি খুব ভালোবাসা দেখিয়েছেন। উনি এখন পৃথিবীতে নেই, আল্লাহ তাআলা তার ভুল ত্রুটি ক্ষমা করুন, জান্নাতুল ফেরদৌসের মেহমান হিসেবে কবুল করুন। খুব ভালো একজন মানুষ ছিলেন। প্রিয় লিসেনার্স, এখন যে ঘটনাটি শেয়ার করব, এই ঘটনাটি রণবীর ভাই সংগ্রহ করেছেন ওনার অফিসেরই একজন ইন্সপেক্টর পদমর্যাদার স্যারের কাছ থেকে। আর ওনার কাছ থেকে ঘটনা কিন্তু আগে উনি সংগ্রহ করেছিলেন, যেই ঘটনা আমরা পূর্বে ওনার কাছ থেকে পেয়েছিলাম সেটা আমরা প্রচারও করেছি। তো চলুন এবারের ঘটনাটি শুনে আসি। এবারের ঘটনাটি এই ইন্সপেক্টর স্যার উনি প্রত্যক্ষ করেছিলেন যখন উনি স্টুডেন্ট লাইফে ছিলেন। সালটা 1992 হতে পারে, এরকমটাই উনি আন্দাজ করেছেন। তখন উনি ঢাকায় শাহজাহানপুর এলাকায় একটি বাসায় লজিং থেকে লেখাপড়া করতেন। চলছিল মোটামুটি ঠিকঠাক। তো ওই লজিং বাড়ি থেকে খুব বেশি দূরে না, কাছাকাছি জায়গাতেই ওনার এক খালা ফ্যামিলি নিয়ে থাকতেন। মাঝে মাঝে খালার বাসায় যেতেন। ওনার একজন খালাতো বোন ছিল। হঠাৎ করে একদিন রাতের বেলা ওই খালা লোক মারফত খবর পাঠান এই ইন্সপেক্টর স্যারের কাছে যে তুমি তাড়াতাড়ি আসো, তোমার খালাতো বোন কেমন যেন করতেছে। উনি তো দ্রুত সেখানে গিয়েছেন। যাবার পর দেখেন যে ওনার খালাতো বোনের আচার আচরণ খুবই অস্বাভাবিক, অসংলগ্ন কথাবার্তা। এটা দেখেই উনি বুঝতে পারেন যে এই মেয়েটাকে জিনে ধরেছে, তাছাড়া তো এরকম আচার আচরণ হবার কথা নয়। উনি তখন ওনার খালা খালুকে বললেন যে আপনারা দ্রুত ভালো একজন হুজুরের কাছে নিয়ে যান, এই সমস্যা ডক্টরের কাছে নিয়ে গেলে সমাধান হবে না। ওরা আচার আচরণ তো আগে কখনো এরকম ছিল না, এটা কখন থেকে হয়েছে? তখন ওনারা বলতেছেন রাতের বেলা খাওয়া দাওয়ার পরেই এগুলা হয়েছে। তখন তো উনি বুঝতে পারছেন আরো ভালো করে যে এটা জিনের কারণেই হয়েছে। ওই সময় এমন বৃষ্টি শুরু হয়েছে, ওই বৃষ্টির ভেতরে কোথাও যে ওই মেয়েটাকে নিয়ে ওনারা যাবেন এই উপায়ও ছিল না। বৃষ্টি কখন থামবে, এদিকে কিন্তু ওই মেয়ের উন্মাদের মতো আচরণ বেড়েই যাচ্ছে, থামানো খুব মুশকিল হয়ে যাচ্ছে তাকে। এদিকে বৃষ্টিও থামছে না। এই বৃষ্টি থামতে থামতে একদম ভোরবেলা, সারাটা রাত কিন্তু ওনারা ওই মেয়েটাকে ধরে রাখার চেষ্টা করেছেন। যাই হোক, ভোর যখন হয়ে যায় তখন মেয়েটা কিছুটা শান্ত হয়। এরপর ওই এলাকারই একটা মসজিদের ইমাম সাহেবের কাছে মেয়েটাকে নিয়ে যাওয়া হয়। তো ওনারা সবাই গিয়েছেন সাথে। তখন ওই হুজুর বললেন যে যা ভেবেছিলাম তাই, মেয়েটার সাথে জিন রয়েছে আর এই জিনের কারণেই এই সমস্যাটা হয়েছে। হুজুর যেটা করেছেন সেটা হচ্ছে যে উনি রুকিয়া শুরু করেছেন, একটা গোল বৃত্ত এঁকে ওর মধ্যে মেয়েটাকে বসিয়ে উনি রুকিয়া শুরু করেছেন। কিছুক্ষণ রুকিয়া করার পরই ওই মেয়েটার উপরে জিনটা হাজির হয়ে যায়। জিনটা যখন হাজির হবার পর হুজুর তো জিজ্ঞেস করেছে স্বাভাবিকভাবেই যে তুমি কেন এই মেয়েটাকে কষ্ট দিচ্ছ, হঠাৎ করে কি এমন সমস্যা হলো যার কারণে তুমি একে আক্রমণ করেছ? তখন
ওই জিনটা নাকি বলছে ওই মেয়ের শরীরের ভিতরে থেকেই যে আমি ইলিশ মাছ খাইতে পারি নাই, এই জন্য মেয়েটাকে ধরছি। ইলিশ মাছ খাইতে পারো নাই মানে ঘটনা কি? এই মেয়ে ইলিশ মাছ দিবে কিভাবে? সে তো আর বাজারে যায় না ইলিশ মাছ কেনার জন্য। তখন বিষয়টা পরিষ্কার হয়, সেটা হচ্ছে যে ওনাদের বাসার কাছে ছিল একটা তেঁতুল গাছ। এই মেয়ের বাবা অর্থাৎ ওই ইন্সপেক্টর স্যারের খালু, উনি আবার দুটো বড় সাইজের ইলিশ মাছ কিনে ওদিক দিয়ে আসছিলেন। তখন ওই জিনটা নাকি তার বাবার কাছে ইলিশ মাছ চেয়েছিল, কিন্তু উনি এটা ওইভাবে বুঝতেও পারেন নাই, বা বুঝলেও ওইটাকে পাত্তা দেন নাই। উনি বাসায় চলে আসছেন। বাসায় চলে আসার পর তার মেয়ের কাছে দিয়েছে যে মানে তুই ইলিশ মাছটা কর, রান্নাবাড়া কর। তো মেয়েটা তো স্বাভাবিকভাবেই ইলিশ মাছ সুন্দর করে ধুয়ে কাটাকুটি করে রান্নাবাড়া করেছে। এর মধ্যে কয়েক পিস ইলিশ মাছ সে ভেজেও রেখেছে। এটাই পরিবারের সাথে সবাই মিলে রাতে খেয়েছে। এই খাবার পরেই মূলত এই মেয়েকে এসে ওই জিনটা ধরেছে। প্রিয় লিসেনার্স, আমরা অন্যান্য ঘটনাগুলোতে কি দেখি সেটা হচ্ছে যে কেউ একজন ইলিশ মাছ নিয়ে এসেছে, তার সাথেই ঘটনা ঘটে। কিন্তু এবার দেখলাম আমরা যে এই মেয়েটা ইলিশ মাছ কাটাকাটি করেছে, একে এসে ধরেছে। এটা বেশ অদ্ভুত একটি বিষয়। আর এই অদ্ভুত ব্যাপারটাই এই ইন্সপেক্টর স্যারের খালাতো বোনের বেলায় হয়েছিল। এখন ওই জিনটা কেন এই মেয়ের উপর এসে এইভাবে উৎপাত করছে, এটা তো হুজুর মেনে নিতে পারছেন না। কারণ ইলিশ মাছ কিনে নিয়ে আসছে, এটা তো ওই জিনকে দেওয়ার জন্য না। হুজুরের সন্দেহ লাগে যে ঢাকায় এরকম ঘটনা ঘটে যে না তা না, এরকম ব্যস্ততম জায়গায়, কিন্তু উনি এই এলাকায় অনেকদিন ধরেই আছেন। ওই তেঁতুল গাছের নিচ দিয়ে অনেকেই আসা যাওয়া করেছেন, কই কখনো তো এরকম কোনো সমস্যা নিয়ে ওনার কাছে কেউ আসে নাই। ওনার সন্দেহ লাগে। সন্দেহের বশবর্তী হয়ে তখন ওই হুজুর বলছেন, সত্যি করে বলতো তুই কে, কোত্থেকে আসছিস? তোর কথাবার্তা তো সন্দেহজনক, তুই তো এই এলাকার না। সত্যি করে বল কোত্থেকে আসিস, নালে কিন্তু তোকে এমন ভাবে আটকে ফেলবো জীবনেও তুই তোর পরিবারের কাছে যেতে পারবি না। সত্যি করে বল। তখন ওই জিনটা বলে যে আসলেই সে এই এলাকার না, সে ভারতে কোনো একটা জায়গায় বসবাস করে, সে এই দিকে বেড়াতে আসছে। তো বেড়াতে আসার পথে ওই জায়গায় যে তেঁতুল গাছটা আছে, ওই তেঁতুল গাছে বসে কিছুক্ষণের জন্য সে বিশ্রাম নিচ্ছিল। ওই সময় এই ইন্সপেক্টর স্যারের খালু উনি ইলিশ মাছ নিয়ে ওই দিক দিয়ে আসছিলেন। তখনই মূলত এই বিপত্তিটা বেঁধেছে। আর খালুর উপর সে সওয়ার না হতে পারলেও এই খালাতো বোনের উপর সওয়ার হয়েছে। হুজুর যখন এই বিষয়টা জানলেন তখন তো উনি বুঝে গেলেন যে ওনার অনুমানই ঠিক। কারণ এই এলাকায় থাকা কোনো জিন এইরকম ভাবে বিরক্ত করার কথা নয়। আর এরকম ঘটনা তাহলে ওনার কাছে এর আগেও আসতো, ওই এলাকার লোকজন ঝাড়ফুঁক করানোর জন্য নিয়ে আসতো। ওই তেঁতুল গাছের নিচে তো হরহামেশাই লোকজন আসা যাওয়া করে। তাহলে হঠাৎ করে কেন এর বেলায় এটা হলো? তো ওনার এই সন্দেহটা সেটাই ঠিক হলো, ওই জিনটা স্বীকার করলো। আর ওই জিনটা সুযোগ আসলে খুঁজেছিল, সুযোগটা অন্যর বেলায় পায়নি, এই মেয়েটার বেলায় পেয়ে গিয়েছিল। তার বাবার সাথে যেহেতু ঘটনা ঘটেছে, বাবাকে আক্রমণ করার সুযোগটা পায় নাই, কিন্তু ওই মেয়ের সাথে হয়তোবা কোনোভাবে সে কানেক্টেড হয়ে গেছে, সুযোগটা চলে আসছে। যেহেতু ওই মেয়েটাই মাছ কাটাকুটি করেছে, রান্না করেছে, কোনো না কোনো ভাবে একটা লিঙ্ক সৃষ্টি হয়ে গেছে, যার কারণে ওই জিনটা ওই মেয়েকে আক্রমণ করেছে। তখন হুজুর বললেন যে তুই দ্রুত চলে যাবি এখান থেকে, এই এলাকায় তোকে আর কখনোই যেন আমি না দেখি। যদি তোর নামে আবার কোনো নালিশ আসছে তাহলে মনে রাখিস তোর অবস্থা কিন্তু খুব খারাপ হয়ে যাবে। তখন ওই জিনটা বলে যে হ্যাঁ আমি চলে যাব, কিন্তু এইভাবে যেতে পারবো না, যেহেতু আমার ভিতরে একটা ক্ষোভ কাজ করছে আর ওই মেয়েটাকে আমি একবার ধরেই ফেলেছি, এই জন্য আমাকে অবশ্যই ইলিশ মাছই দিতে হবে। ইলিশ মাছ একটা না, দুইটা না, 4টা ইলিশ মাছ দিতে হবে। যদি 4টা ইলিশ মাছ দেয় তাহলেই আমি চলে যাব। আর এই মেয়েটা নিজে গিয়ে ইলিশ মাছ রেখে আসবে সেখানে, তাও রাতের বেলা, এই তেঁতুল গাছের নিচে। তখন তার পরিবার রাজি হয়ে যায়। তখন কি হয়, এই যে বৃত্তের মধ্যে মেয়েটা যে বসেছিল, হঠাৎ করে সে উঠে দাঁড়ায়। উঠে দাঁড়িয়ে 1 পা 2 পা করে বৃত্তের বাইরে চলে এসেই সেন্সলেস হয়ে পড়ে যায়। এরপর
আর কোনো সমস্যা আসলে ওভাবে হয়নি। তবে ওই রাত্রেই 4টা ইলিশ মাছ ওই তেঁতুল গাছের নিচে দিয়ে আসা হয়েছিল, এবং কথা ছিল যে পেছন দিকে যেন না তাকানো হয়। মেয়েটা ওইটাই করেছিল, তার আত্মীয় স্বজনরা তাকে সহযোগিতা করেছিল। আল্লাহর রহমতে আর পরে এটা নিয়ে ওই মেয়ের আর কোনো প্রবলেম ফেস করতে হয়নি। প্রিয় লিসেনার্স, এই যে ব্যাপারগুলো, যে নিয়ে আসছে মাছ একজন, কাটাকুটি করেছে আর একজন, সে আক্রান্ত হয়ে গেছে। এই জন্য এই টাইপের যেই ব্যাপারগুলো ঘটে, এইগুলো পরিবারের সাথে এসে শেয়ার করতে হয়। হয়তোবা খালু উনি চিন্তা করেছিলেন যে কি আর হবে, এগুলো বললে হয়তোবা বউ বাচ্চা ভয় পাবে, এই কারণে বলবো না, এই চিন্তা করে হয়তোবা উনি বলেন নাই। কিন্তু এটাই একটা সমস্যার কারণ হয়ে গেছে। আর কখনো যদি এই ধরনের ঘটনা আমাদের কারোর সাথে ঘটে, মাছ চেয়েছে, মিষ্টি চেয়েছে, বা কোনো খাবার চেয়েছে যেটা আমরা রাতের বেলা নিয়ে আসছি, এই খাবারগুলো খাবার পর বড় ধরনের সমস্যা কিন্তু হয়ে যায়। কারণ ওরা এই খাবারগুলোর উপর যে বদনজর দেয়, যার ফলশ্রুতিতে এই খাবার খাওয়ার পরও কিন্তু বিভিন্ন ধরনের শারীরিক সমস্যা দেখা দেয় বা দিতে পারে। এই জন্য এই ধরনের খাবার নিয়ে আসার সময় যদি কখনো আমরা এই ধরনের প্রবলেম ফেস করি, তাহলে উচিত হবে সেটা ওখানে রেখে যাওয়া অথবা সেটা ফেলে দেয়া। তা না হলে শারীরিক বিভিন্ন ধরনের জটিলতায় আমরা আক্রান্ত হতে পারি। আল্লাহ আমাদেরকে হেফাজত করুন। ঘটনা শেয়ার করার জন্য রাজি হলেন, তবে ঘটনার সাথে সম্পর্কযুক্ত যে ব্যক্তিবর্গ, তাদের নামটা যেন প্রকাশ না করা হয়, এই শর্তে উনি ঘটনাটা শেয়ার করেছেন। তো চলুন ঘটনায় চলে যাই। তো ওনার পুরো নাম, অর্থাৎ এই যে মহাবীর কাকার পুরো নাম হচ্ছে মহাবীর নাইডু। উনি জানান ঘটনাটা 1997 কি 98 সালের দিকে ঘটেছিল। মূলত উনি তখন এই শ্রীমঙ্গলেরই একটি চা বাগানে পাহারা দেওয়ার কাজে নিযুক্ত ছিলেন। মূলত তখন উনি চা বাগানের পাহারা দেওয়ার কাজটা শুরু করেছেন মাত্র। তখন ওনার মূলত এই প্রফেশনের জীবনটা কেবল শুরু হয়েছে। তো ঘটনা যখন ঘটে তখন ছিল দুর্গাপূজার সময়, বিজয়া দশমীর আগের রাত্রে, মানে নবমীর রাত্রে, ওই রাত্রে এক চা শ্রমিকের 13-14 বছর বয়সী এক মেয়ে নিখোঁজ হয়ে যায়। শ্রীমঙ্গল শহরে পূজা দেখতে গিয়েছিল সে। মেয়েটির নাম ছিল চম্পারানী। মেয়েটি যখন গিয়েছিল, তার সাথে অনেকে গিয়েছিল। মূলত বাগান থেকে, বিশেষ করে ওই বাগান থেকে শ্রীমঙ্গল শহরের দূরত্ব প্রায় 12 কিলোমিটার মতো। তো পূজা দেখে বাকিদের সাথে সেও চলে আসে। ওখান থেকে আসার জন্য গাড়িও রয়েছে। তো ওই গাড়ি থেকে সে নামে। যখন নামার পর তার বাড়িতে হেঁটে যেতে কিছুটা পথ পাড়ি দিতে হবে। তার বাড়িতে যাওয়ার জন্য ওই সময় অন্য কোনো লোকজন ছিল না। আর সে এই পথটা তো খুব ভালো করে চেনে, হরহামেশা আসা যাওয়া করেছে। লোকজন নাই তাতে কি, সে নিজের বাড়ির দিকে হাঁটা শুরু করেছে। তো তার সাথে যে লোকজন ছিল তারা দেখেছে যে চম্পা রানী সে তার বাড়ির দিকে চলে যাচ্ছে, জাস্ট এতটুকুই। সে আসলে গিয়েছে কি যায় নাই এটা তো আসলে লোকজনরা দেখে নাই। ওখান থেকে যদি সে খুব আস্তে আস্তেও হেঁটে যায়, ম্যাক্সিমাম 15 মিনিট লাগবে তার বাড়িতে যেতে। তো চম্পার সাথে বাকি যারা পূজা দেখতে গিয়েছিল, বিশেষ করে যাওয়ার সময় আর কি, তো তাদের কাছ থেকেই জানা যায় যে ফেরার সময় চম্পা একাই বাড়ির দিকে চলে গিয়েছিল। কিন্তু সমস্যা হলো কি, ওই রাত্রে চম্পা আর বাড়িতে ফেরেনি। তার মা, বাবা, আত্মীয় স্বজন সবাই মিলে চা বাগানের বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করেছে, আশেপাশে যত বাগান রয়েছে সেখানে খোঁজাখুঁজি করেছে, কিন্তু চম্পার কোনো খোঁজ খবর পাওয়া গেল না। চম্পার সাথে যারা পূজা দেখতে গিয়েছিল তাদের বাড়িতে যাওয়া হয়, সবাইকে জিজ্ঞেস করা হয়, সবাই তো বলে চম্পা তো গাড়ি থেকে নেমে বাড়ির দিকে চলে গেল, আমরা তো দেখলাম, এরপর তো আর কিছু জানি না, আমরা তো সবাই নিজের বাসায় ফেরত আসছি। তো ওই রাত তো চলেই গেছে, পরের দিনও পার হয়ে গেল। বিশেষ করে বিজয়া দশমীর দিন আর কি, ওই দিনও চম্পা বাড়িতে ফেরত আসলো না। সমস্ত বাগান জুড়ে একটা আলোচনা শুরু হয়ে গেল, চম্পা কোথায় হারিয়ে গেল। একদিন, 2 দিন করতে করতে প্রায় 1 সপ্তাহ পার হয়ে যায়, চম্পার কোনো খোঁজ খবর নাই। পুলিশ কেস হলো, অর্থাৎ মিসিং কেস হলো। পুলিশ এসে
আশেপাশের বাগানগুলোতে ইনকোয়ারি করলো, কিন্তু কোনো সঠিক তথ্য প্রমাণ পাওয়া গেল না। একটা সময় সব ঠান্ডা হয়ে যায়। তারা অত্যন্ত দরিদ্র পরিবারের লোক, তাদের আসলে বারবার থানা পুলিশ করা, এখানে ওখানে যাওয়া, এই বিষয়গুলো নিয়ে কিভাবে তারা আগাবে এটা তাদের পক্ষে সম্ভব ছিল না। যেহেতু তারা নীরবে নিভৃতে কাটাতেন, বিষয়টা একটা সময় ধামাচাপা পড়ে যায়। নীরবে নিভৃতেই চম্পার হারিয়ে যাওয়া একটা সময় মানুষের মুখ থেকেও হারিয়ে যায়। কেউ আর সেটা নিয়ে আলোচনাও করে না। অনেকে অনেক কথা বলে যে 13-14 বছর বয়সী মেয়ে, দেখো কোথায় চলে গেছে, আবার এটা সেটা, এই ধরনের অনেক নোংরা কথাবার্তাও মানুষ কিন্তু বলেছে। 1 মাস, 2 মাস, 1 বছর, 2 বছর পার হয়ে যায়। চম্পা রানীর কোনো খোঁজ খবর পাওয়া যায়নি। পিতামাতা কি বসেছিল? তারা তাদের মতো করে চেষ্টা করেছে। চলুন এই ঘটনার পরের অংশে চলে যাই। চম্পা রানী হারিয়ে গেল, কেন হারালো, কি হয়েছিল? ঘটনা কিন্তু মাত্র শুরু হলো। আমরা শুধু একটা ভূমিকা করলাম। এবার আসেন মূল ঘটনায় ঢুকে যাই। 2 বছর তো কেটে গেল। এরপর আর এক নতুন অধ্যায় শুরু হলো। চম্পাদের বাগানেই ছিলেন এক বড় কর্মকর্তা। উনি ওই বাগানে প্রায় 15 বছর ধরে চাকরি করছেন। চা বাগানের যারা শ্রমিক রয়েছেন তারা কর্মকর্তাদেরকে বাবু বলে সম্বোধন করেন। আর যেই ব্যক্তি মূলত এই যে বাবু বলে সম্বোধন পেতেন, অনেকেই তো পান, কিন্তু যে ব্যক্তির কথা বলছি তার নাম হচ্ছে রাজনাথ। মূলত তার আসল নামটা আমরা বলছি না, তবে এতটুকু বলছি তার নামের শেষে নাথ শব্দটা রয়েছে। আমরা রাজনাথ বলেই অভিহিত করব। ওই সময় এই রাজনাথের বয়স 37-38 বছর হবে। তার 1 ছেলে 1 মেয়ে ছিল। কোম্পানি কর্তৃক প্রদত্ত এক বাংলো বাড়িতে থাকতেন। দুর্দান্ত একটা বাংলো বাড়ি। তো এই রাজনাথ সাহেবের যেই মেয়েটি ছিল তার নাম ছিল রূপানাথ। তার বয়স ছিল 8-9-10 বছর এরকম হবে আর কি। আর ছেলেটা ছিল মেয়েটার ছোট, আর ছেলেটার নাম ছিল হচ্ছে অয়ননাথ। তার বয়স 7-8-এর কাছাকাছি হবে এরকম আর কি। তো একদিন এই যে রূপা স্কুল থেকে বাড়িতে ফিরে এসে মাথা ব্যথায় শুয়ে রইল। এত মাথা ব্যথা, তার মাকে বলছে যে আমার প্রচন্ড মাথা ব্যথা হয়েছে। তার মা তাকে ঘরে রাখা প্যারাসিটামল জাতীয় ট্যাবলেট খেতে দিয়ে আবার রান্নাঘরে গেলেন। একটু পর রূপা তো চিৎকার চেঁচামেচি শুরু করেছে। তার মা ঘরে এসে দেখেন এক ভয়ঙ্কর দৃশ্য। রূপা মাথা ব্যথার যন্ত্রণায় তার মাথাটা দেয়ালের সাথে ঠাস ঠাস করে বাড়ি দিচ্ছে। বাড়ি দিতে দিতে তার কপাল ফাটিয়ে ফেলেছে, তবুও সে বাড়ি দেওয়া থামাচ্ছে না। তার এত মাথা ব্যথা। দেয়ালের সাথে তার মাথাটা আঘাত করার কারণে যে ব্যথা হচ্ছে, এই ব্যথাটাও আসলে তার কাছে তুচ্ছ মনে হচ্ছে। তার মাথার ভিতরে এমন যন্ত্রণা করছে। তার মা তো অবাক, তাকে কোলে নিয়ে সান্ত্বনা দিতে থাকেন, বলে যে দ্রুত তোকে ডাক্তারের কাছে নিয়ে যাব। এদিকে এই রূপানাথ আর একটা অদ্ভুত কাণ্ড করে বসে। তার কপাল থেকে যে দরদর করে রক্ত ঝরছিল, রূপা সে কি করলো, তার মায়ের কোল থেকে লাফ দিয়ে উঠে কপাল থেকে রক্ত হাত দিয়ে মেখে সেই হাত দেয়ালের বিভিন্ন জায়গায় ফিঙ্গারপ্রিন্ট দিতে লাগলো। তার 5 আঙ্গুলের ফিঙ্গারপ্রিন্ট পড়ছে, এভাবে ছাপ দিচ্ছে। আর হঠাৎ করে পাগলের মতো হাসতে থাকে। তো রাজনাথ বাবুর স্ত্রী এসব দেখে মেয়েকে কোলে করে দৌড়ে ঘর থেকে বাইরে বেরিয়ে আসলেন আর রাজনাথ বাবুকে খবর পাঠালেন। যথাসময় রাজনাথ বাবুও বাসায় ফিরলেন। তার স্ত্রীর কাছ থেকে সবকিছু শুনে তিনি পরের দিনই মেয়েকে নিয়ে ডাক্তারের কাছে গেলেন। ওই সময় ডাক্তারের কাছে যাওয়ার ওইভাবে উপায় ছিল না, ইতিমধ্যে তার মেয়েটাও একটু শান্ত হয়েছে, এই জন্য আর নিয়ে যাননি। তো ডক্টর কিছু ওষুধপত্র দিয়ে দিলেন। একদম স্বাভাবিকই হয়ে যায় কয়েকদিনের জন্য। এভাবে দিন যেতে যেতে প্রায় 1 মাসের মতো চলেই যায়। এই 1 মাসের মধ্যে আহামরি ওরকম কোনো সমস্যা হয়নি। মাঝে মধ্যে কিছুটা হালকা মাথা ব্যথা হয়েছে, তবে সেটা এরকম সিরিয়াস কিছু না। 1 মাসের মধ্যে রূপার এক নতুন রোগ দেখা দিল। রূপা তো আগে শুধু মাথায় আঘাত করত, এখন সে কি করলো,
নিজে নিজে তার চুল টেনে টেনে ছেঁড়া শুরু করলো, আর উদ্ভট কথাবার্তা বলতে থাকে। সে অস্বাভাবিক আচরণ করত, ঠিক মতো খেত না, গোসল তো একদমই করতে চাইতো না। রূপাকে হাত পা বেঁধে 2-3 জন মিলে গোসল করাতে হতো, পানি দেখলেই সে ভয় পেত। রাজনাথ বাবু মেয়ের এই অবস্থা দেখে ঠিক করলেন মেয়েকে উন্নত চিকিৎসা করাবেন। তিনি রূপাকে নিয়ে গেলেন ভারতের চেন্নাইয়ে। সেখানে রূপার উন্নত চিকিৎসা হলো। চেন্নাইয়ে রূপার যত ধরনের ট্রিটমেন্ট করার দরকার, সিটি স্ক্যান করা বা অন্যান্য যে ট্রিটমেন্টগুলো আছে, যে চেক আপগুলো আছে, সবগুলোই করানো হয়েছিল। ডাক্তার নাকি অস্বাভাবিক কিছুই পায়নি। চেন্নাই প্রায় 1 মাস ওনারা ছিলেন। 1 মাস পর ওনারা বাসায় ফিরলেন। তারপর কিছুদিন অতিবাহিত হওয়ার পর আবার রূপা অস্বাভাবিক আচরণ শুরু করলো। চেন্নাই যখন ছিল সে কিন্তু স্বাভাবিক ছিল। তার মাথার চুল সে আবারও ছিঁড়তে শুরু করলো। এবার এমন অবস্থা হয় যে তার মাথায় আর কোনো চুলই অবশিষ্ট ছিল না, একটা চুলও ছিল না। সব চুল সে টেনে টেনে ছিঁড়ে ফেলেছিল। খাওয়া দাওয়া তো একদমই বন্ধ, শুধু উল্টোপাল্টা কথাবার্তা। বাইরের দিকে তাকিয়ে সে আপন মনে বলতো, কোথায় যাচ্ছ তুমি? আমাকে নিয়ে যাও, ওরা আমাকে তোমার কাছ থেকে আলাদা করতে চায়, তোমার কাছে যেতে দিতে চায় না, দাঁড়াও তুমি, আমি আসছি, এরকম বলতো। আর আমি আসছি বলে সে বাইরে যাওয়ার চেষ্টা করতো, তখন তাকে আটকে রাখা হতো। এরকম আরো অনেক কিছুই বলতো রূপা। আসলে কেন বলছে, কার সাথে বলছে, কোন প্রেক্ষাপটে বলছে, কেউ কিন্তু বুঝতে পারতো না। আর রূপাকে কোনো রকমেই পানির কাছে নিয়ে যাওয়া যেত না, গোসল তো করতে চাইতো না। অজানা এক আতঙ্ক তাকে গ্রাস করেছিল, পানি দেখলে সে ভয় পেত। দিন দিন রূপা শুকিয়ে কাঠ হয়ে যাচ্ছিল। হঠাৎ করেই দেখা গেল রূপার শরীরের বিভিন্ন জায়গায় পচন ধরা শুরু হয়েছে। এমন দুর্গন্ধ শরীর থেকে বের হচ্ছে, কেউ তার কাছেই যেতে পারতো না। রাজনাথ বাবু মেয়ের এমন অবস্থা দেখে একদিন এক বিখ্যাত তান্ত্রিককে ডেকে আনলেন। তান্ত্রিক রিচুয়াল করে জানালেন বাড়িতে নাকি ভয়াল এক কালো ছায়ার প্রভাব পড়েছে, এটা সহজে নাকি তাড়ানো যাবে না, কয়েকদিন সময় চাইল সে। আর হুট করে সে কোনো চিকিৎসা করতে পারবে না, এটা করতে গেলে হিতে বিপরীত হতে পারে। সেই তান্ত্রিক আপাতত কিছু ঝাড়ফুঁক করে দিয়ে যান। আর ঝাড়ফুঁকটা এই কেন করেছিলেন, যাতে এই কয়েকদিনের মধ্যে ওই অশুভ শক্তিটা রূপার কোনো ক্ষতি করতে না পারে। তান্ত্রিক বলে যান যে উনি 1 সপ্তাহ পর আসবেন। তান্ত্রিক তার গুরুর কাছ থেকে এই অশুভ শক্তিকে মোকাবেলা করার জন্য কি কি পদক্ষেপ নেওয়া যায় সেই বিষয়ে পরামর্শ করবেন। তান্ত্রিক এটাও বলে যান এই 1 সপ্তাহ কোনোভাবেই যেন রূপাকে চোখের আড়াল না করা হয়, আড়াল করলেই বিপদ হবে। উনি বারবার করে সতর্ক করে দিয়েছিলেন। এরপর তান্ত্রিক পরের সপ্তাহে আসবেন বলে চলে গেলেন, কিন্তু এর 3 দিন পরই ঘটল অঘটন। রূপা ঘুমের মধ্যেই মারা যায়। ঘুমের মধ্যে মারা গেলেও রূপার গলার দুপাশে 3টা করে মোট 6টা আঙ্গুলের কালো দাগ স্পষ্ট দেখা যায়। তান্ত্রিক খবর পেয়ে দ্রুত চলে আসেন, এসে বলেন যে বলেছিলাম না মেয়েকে চোখের আড়াল না করতে, চোখের আড়াল নিশ্চয়ই করেছেন। তখন রূপার মা বলে যে হ্যাঁ, সারা রাত তো আমার পাশেই ছিল, কিন্তু ও ঘুমাচ্ছিল, ওকে আর ডাকি নাই, ওকে রেখে বিছানায় রেখে আমি একটু বাইরে বের হয়েছি, ওর বাবা আগের থেকে বের হয়ে গেছে, রুমে সে একাই ছিল। কিছু সময় পর রুমে যখন আমি আসি তখন দেখি এই অবস্থা। ঘুমের মধ্যেই মারা গিয়েছে, না কিভাবে কি হয়েছে বলতে পারে না। তবে যেহেতু সে ঘুমিয়েই ছিল, আগেও ঘুমিয়েছিল, সে ঘুমন্ত অবস্থায় ছিল, এই জন্য ধারণা করা হয় ঘুমের মধ্যেই সে মারা গেছে। তাহলে তার গলায় এই 6 আঙ্গুলের দাগ 3টা করে, এটা কেন হলো? বোঝাই যাচ্ছে সাংঘাতিক অশুভ এক শক্তি এই কাজটি করেছে। ওই সময় আবার তার যে ছোট ভাই, সে ছোট ভাই অন্য একটা জায়গায় পড়তে বসেছিল, যেহেতু সকাল হয়ে গিয়েছিল, এই জন্য রূপা ঘরে একাই ওই মুহূর্তের জন্য শুয়েছিল, যার কারণে ঘটনাটি ঘটে গিয়েছে। এখন রূপা তো মারা গেল। রূপা একা থাকার এই সুযোগটাই মূলত ওই ভয়ঙ্কর অশুভ শক্তিটা কাজে লাগিয়েছে। মা বাবা আসলে এই শোক কিভাবে সইবেন? নিষ্পাপ একটা শিশু বাচ্চা, কার কি ক্ষতি করেছিল? কারো তো ক্ষতি করেনি।
কেন তাকে এভাবে মরতে হলো। 1 বছর কেটে গেল, আস্তে আস্তে স্বাভাবিক হয়ে গেল অনেকটাই। এবার রয়েছে অয়ননাথ, রূপার ছোট ভাই। 1 বছর পর এই অয়নের সাথে শুরু হলো ভয়ঙ্কর কিছু কার্যকলাপ। অয়ন প্রায় রাতেই ঘুমের ঘোরে বলতো, দিদি তোর সাথে মেয়েটিকে, তোরা কি খেলছিস, আমাকে নিবি না খেলায়? তারপরে কান্না করে সে জেগে উঠত। তার বাবা মা অয়নকে এই ব্যাপারটা জিজ্ঞেস করলে অয়ন বলতো স্বপ্নে সে তার দিদিকে আর একটা মেয়ের সাথে নাকি তাদের বাগানে খেলা করতে দেখে, আর অয়নকে নাকি ডাকে তাদের সাথে খেলায় আসার জন্য। কিন্তু প্রতিবারই যখন অয়ন তাদের কাছে যেতে চাইতো তখন তার ঘুম ভেঙে যেত, আর তারপর অয়ন কান্নাকাটি শুরু করতো তার দিদির কাছে যাবার জন্য। এরকম যখন চলছিল তখন রাজনাথ বাবু বিভিন্ন তান্ত্রিক, তারপর হুজুর, উনি হিন্দু ধর্মাবলম্বী হলেও যখন তান্ত্রিকরা কাজ করতে পারছিল এরপর হুজুরদের কাছে গিয়েছেন, তাদেরকেও নিয়ে আসছেন, এই সমস্যার কথা জানিয়েছেন। তারা তাদের মতো করে বিভিন্ন রকমের কাজকর্ম করেছেন, হুজুররা রুকিয়া করেছেন, তান্ত্রিকরা তারা রিচুয়াল করেছেন, তারপরে বাড়ি বন্ধ করেছেন, এটা সেটা অনেক কাজ করেছেন, কিন্তু কোনো কাজই ফাইনালি হচ্ছিল না। এদিকে অয়ননাথের অবস্থাও দিন দিন খারাপ হয়ে যাচ্ছিল। আগে শুধু রাত্রে স্বপ্ন দেখত, এখন দিনের বেলাতে হঠাৎ করেই দিদি দিদি বলে বাইরের দিকে ছুটে যেত অয়ন, আর বলতো ওই যে দিদি, ওই যে দিদি, দিদির সাথে আর একটা মেয়ে আছে, আমাকে ডাকছে দিদি, আমাকে নিতে এসেছে দিদি, এরকম বলতো। তো এরকম পাগলামি অয়নের দিন দিন বাড়তেই লাগলো। খাওয়া দাওয়া একরকম ছেড়ে দিয়েছিল, সেই রূপার মতোই। এমনিতেই তো রূপাকে হারিয়ে মা বাবা একদম শোকে কাতর ছিলেন। এরপর অয়ন যখন এরকম সমস্যায় পড়ে গেল তখন তো তারা আরো ভেঙে পড়লেন। তাদের এই অবস্থা দেখে রাজনাথ বাবুর এক কলিগ তিনি পরামর্শ দিলেন যে ভারতের আসামে তার পরিচিত এক নাম করা তান্ত্রিক আছে, তাকে খবর দিতে। তো তাকে খবর দেওয়া হলো, তাকে নিয়েও আসা হলো অল্প কয়েকদিনের মধ্যে। তান্ত্রিক রাজনাথ বাবুর বাসায় পা ফেলা মাত্রই থমকে দাঁড়ালেন, কিছুক্ষণ ধ্যান করে থাকার পর বললেন, এই বাড়িতে ভয়ঙ্কর এক অশুভ শক্তি ভর করেছে। এরপর ওই তান্ত্রিক বললেন যে উনি আজ রাত্রে ধ্যানে বসবেন, ওনার যা রিচুয়াল আছে সেগুলো সম্পন্ন করে আগামীকাল বিস্তারিত জানার আসলে বা বলার চেষ্টা করবেন, যা জেনেছেন যে ব্যাপারটা আসলে কি। তো কথা মতো উনি সেই কাজ করেছিলেন, ওনাকে আলাদা একটা রুমের ব্যবস্থা করে দেওয়া হয়েছিল। রাতে দরজা লাগিয়ে উনি ধ্যানে বসলেন। তবে ওই রাত্রে বাড়ির চালে সারাটা রাত ইট পাথর নিক্ষেপের আওয়াজ শোনা গেল। সারা রাত ধরে কা 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 শব্দ, কাক ডাকার এমন শব্দ হয়েছিল যেন হাজার হাজার লক্ষ লক্ষ কাক এই রাজনাথ বাবুর বাংলো বাড়িটা ঘিরে ডাকাডাকি করছে। আর এত জোরে ডাকছে যে বাগানের দূরে দূরে যে সমস্ত বাংলো ছিল, তারপরে এই বাগানের শ্রমিকরা দূর দূরান্তে তাদের যেই বসতিগুলো ছিল সেখান থেকেও শব্দ শোনা যাচ্ছিল। এমনকি ওই যে ঢিলের যে শব্দটা এটাও পাওয়া যাচ্ছিল, তারাও সেটা শুনেছে। সকালে উঠে কোনো ঢিলের অস্তিত্ব পাওয়া যায়নি। এদিকে অয়নকে যেন কোনোভাবেই আড়াল না করা হয়, মানে তাদের দৃষ্টির আড়াল না করা হয়, এদিকেও কিন্তু খেয়াল রাখতে বলেছিলেন ওই তান্ত্রিক। তো তারা অয়নকে এবার খুব ভালো করে দেখাশোনা করছিলেন, কোনোভাবেই যেন তাদের কারো নজর না এড়ায় অয়ন। তো পরের দিন তান্ত্রিক জানালেন যে রাজনাথ বাবুর পরিবারের উপর এক ভয়ঙ্কর কালো জাদু করা হয়েছে। যে করেছে সে তার জীবনের এমন কিছু হারিয়েছে যেটা তার কাছে অতি মূল্যবান ছিল। এই জাদু শুধু তারই উপর পড়বে যে ওই ব্যক্তির ক্ষতির কারণ। সুতরাং তান্ত্রিক রাজনাথ বাবুকে জিজ্ঞেস করলেন যে আচ্ছা রাজনাথ বাবু, আপনি কি কোনো ব্যক্তির ক্ষতি করেছেন? বলেন তো, একটু মনে করেন তো। আর আপনার এই জাদু শুধু ওই ব্যক্তি কাটাতে পারবেন যিনি জাদুটা করেছেন, আর না হলে আপনার পরিবারের সকল সদস্যকে হত্যা করা হবে, এরপর আপনার স্ত্রীকে হত্যা করা হবে, লাস্টে আপনাকে হত্যা করা হবে। এইভাবেই আপনার পরিবারের প্রত্যেকেই মৃত্যুবরণ করবে। এখন আপনি চিন্তা ভাবনা করেন,
মূলত এক ভয়ঙ্কর অশরীরী এখানে এসে এই হত্যাযজ্ঞ চালাচ্ছে। চিন্তা করে দেখেন কাকে কি ক্ষতি করেছেন। এই সমস্ত কথা যখন তান্ত্রিক রাজনাথ বাবুকে বললেন, তখন রাজনাথ বাবু এমন এক ভয়ঙ্কর কথা তান্ত্রিকের কাছে শেয়ার করলেন, যেটা শুনে তার স্ত্রীও ভয়ে আঁতকে উঠলেন। রাজনাথ বাবু বলা শুরু করেন 2 বছর আগের এক ভয়ঙ্কর কথা। দুর্গাপূজা তখন চলছে, নবমীর রাত। ওই সময়ে তার বাংলো বাড়িতে রাজনাথ বাবু একাই ছিলেন। তার স্ত্রী সন্তান তারা গিয়েছিলেন তার স্ত্রীর বাড়িতে, অর্থাৎ তার স্ত্রী তার বাবার বাড়িতে গিয়েছিলেন। হবিগঞ্জের চুনারু ঘাটে তার স্ত্রীর বাড়ি ছিল। তো তারা পূজা করতে গিয়েছিলেন। ওই সময়ে কাজের একটা চাপ ছিল, যার কারণে রাজনাথ বাবু উনি বাংলো বাড়িতে একাই ছিলেন। কথা ছিল দশমীর পরের দিন উনি বাড়িতে যাবেন। নবমীর রাত্রে তিনি বাড়ির বারান্দায় একা একা পাইচারি করছিলেন খাওয়া দাওয়ার পর। এটা তার অভ্যাস, খাওয়ার পরে উনি হাঁটাহাঁটি করেন। ওই সময় আবার ইলেকট্রিসিটি ছিল না, ওই সময় মানে অন্ধকার ছিল, কোনো কারণে বিদ্যুৎ চলে গিয়েছিল। হঠাৎ করে রাস্তা দিয়ে কাউকে যেতে দেখলেন, বিশেষ করে বাগানের ভেতর রাস্তাতে, যে দিকটাতে চা শ্রমিকরা থাকতেন, একসাথে বেশ কিছু ঘর ছিল আর কি, ওই দিকটাতে কাউকে যেতে দেখলেন। তখনই ডাক দিলেন, এই কে যাই রে এত রাত্রে, এদিকে একটু আসো তো। তিনি ভেবেছিলেন হয়তো কোনো শ্রমিক পূজা দেখে বাড়িতে ফিরছে, একটু কথা বলা যাবে। কিন্তু উনি দেখতে পান যে 13-14 বছর বয়সী একটা মেয়ে এগিয়ে আসলো। চিনতে পারলেন তাকে। উনি চিনতে পারলেন এই মেয়েটা চা বাগানে চায়ের পাতা তোলার কাজ করত, তার নাম চম্পা। আর ঠিক ওই সময় তার মাথায় একটা কুবুদ্ধি চেপে বসে। উনি বলেন যে আমি রাত্রে খাওয়া দাওয়া করছি, আমার কিছু এঁটো বাসন আছে রান্নাঘরে রাখা আছে, একটু ধুয়ে মুছে রাখতো। তোর বৌদি তো বাড়িতে নাই, বাবার বাড়ি গেছে। চম্পাও বাধ্য মেয়ের মতো জি বাবু বলে সরল মনে রান্নাঘরের দিকে এগিয়ে গেল। তার পিছু পিছু রাজনাথ বাবুও হারিকেন নিয়ে রান্নাঘরের দিকে এগিয়ে গেলেন। রাজনাথ বাবুর মনে যে মারাত্মক খারাপ কিছু ছিল, এটা তো সহজ সরল চম্পা বুঝতে পারেনি। ওই সময় চম্পাকে মারাত্মকভাবে সে যৌন নির্যাতনের শিকার বানায়। চম্পাকে সে বলে, খবরদার এসব কথা কাউকে বলবি না, তাহলে কিন্তু এই বাগান থেকে তোদেরকে বের করে দেব। তোর মা বাবার চাকরি যাবে, তোরও যাবে, না খেয়ে মরবি। আর এমন কাজ করব কোনো বাগানেও তোদের চাকরি হবে না। চম্পা তখন কেঁদে কেঁদে বলল যে আপনি এমন একটা কাজ করলেন, চাকরি যাই যাক, আমি কোম্পানির ম্যানেজার বাবুকে সব বলে দিব। কেন আপনি এমনটা করলেন? আপনার কাছে তো এরকম আশা করি নাই। আপনার একটা মেয়ে আছে না, আপনি কেন এমনটা করলেন? এদিকে রাজনাথ বাবু যখন দেখলেন যে চম্পা চিৎকার করে কান্নাকাটি শুরু করেছে, আর সে বারবার বলছে যে সে ম্যানেজার বাবুকে বলে দেবে, অনেককেই বলে দেবে, তখন কি হবে? রাজনাথ বাবু তো চাকরি, মান সম্মান কিচ্ছুই থাকবে না। তিনি তখন হিতাহিত জ্ঞান শূন্য হয়ে পড়েন। তিনি কি করছেন, রান্নাঘরে একটা ভারী একটা কাঠের মতো কিছু একটা ছিল, এইটা দিয়ে চম্পার মাথায় একটা সজোরে আঘাত করেছিলেন। এক আঘাতেই চম্পা মাটিতে লুটিয়ে পড়ে, ছটফট করতে করতে চম্পা মারা যায়। চা বাগানে কিন্তু একদম কাছাকাছি ঘর বাড়িগুলো থাকে না, একটু দূরে দূরেই থাকে। তো চম্পা কান্নাকাটি করেছে এটাও কেউ শোনে নাই, কারণ ওই সময় ব্যাপারটা ছিল কি যে অনেকেই পূজা দেখতে গিয়েছিল, অনেকে বাড়িতে ছিল না, ম্যাক্সিমাম লোকজনই পূজা দেখতে চলে গিয়েছিল, বা ওই সময় চা বাগানের কাজটা কয়েকদিনের জন্য বন্ধ থাকার কারণে লোকজনও ছিল কম। এই সুযোগটাই মূলত রাজনাথ বাবু নিয়েছিলেন। উনি বুঝতে পারলেন যে চম্পার চিৎকার চেঁচামেচি কেউ শুনতে পায়নি। এখন লাশ উনি কিভাবে লুকাবেন? উনি যে কাজটি করেছিলেন সেটা হচ্ছে চম্পার শরীরটাকে কেটে অনেকগুলো টুকরো করে উনি কি করেছেন, এই শরীরের বিভিন্ন অংশের উপরে লবণ ছিটিয়ে দিয়েছিলেন যাতে করে দুর্গন্ধ না ছড়ায়। এরপর উনি ওনার বাংলোর বাইরে একটা জায়গায়, অন্ধকারচ্ছন্ন একটা জায়গায় গভীর গর্ত করে চম্পার শরীরটা
পুঁতে দিয়েছিলেন। তো উনি বেশ গভীরই করেছিলেন, এটা করতে ওনার বেশ কষ্টই হয়েছিল। তবে এটা এমন একটা জায়গায় করেছিলেন যে ওই জায়গাটাতে লোকজন সচরাচর যায় না, ওখানে চা গাছও ছিল না, ওদিকে লোকজন যায়ও না, আর চা বাগানের সময় মানুষজনও ছিল কম। কোনো এক কারণে ওই সময় তার বাংলোতে পাহারার জন্য লোকও ছিল না, সেও ছুটিতে ছিল। এই যে এমন একটা রোমহর্ষক ব্যাপার, এই ঘটনা রাজনাথ বাবু অকপটে বলে যেতে লাগলেন। এই কথা শুনে তার স্ত্রী তো কাঁদতে কাঁদতে অজ্ঞান হয়ে যান। তার যখন জ্ঞান ফেরানো হয়, তার স্ত্রী বারবার বলছেন, তুমি এমন একটা কাজ কিভাবে করতে পারলা? তোমার একটা মেয়ে ছিল, তুমি এরকম একটা বাচ্চা মেয়ের সাথে এরকম একটা কাজ করতে পারলা? তো ওনার স্ত্রী তো কোনোভাবে এটা মেনে নিতে পারছিলেন না। তান্ত্রিক জানান যে আসলে যেটা হওয়ার তো হয়ে গেছে, এখন আপনার এই ছেলে অয়ন, এটাকে তো বিপদের হাত থেকে বাঁচাতে হবে। তারপর কি করা যায় সেটা আমরা আলোচনা করে দেখব। আপাতত তাড়াতাড়ি একটা কাজ করতে হবে, এই যে চম্পার মা বাবাকে নিয়ে আসতে হবে। এখন চম্পার মা বাবার খোঁজ খবর নিতে গিয়ে দেখা গেল চম্পার মা বাবা এই বাগানে আর নাই, তারা চলে গিয়েছিলেন অন্য আর একটা বাগানে। তো খোঁজ খবর নেওয়া শুরু হলো। মূলত পাশের আর একটা বাগানেই তারা কাজ নিয়েছিলেন। সেখানে তান্ত্রিক, রাজনাথ বাবু, অয়ন এবং রাজনাথ বাবুর স্ত্রী মানে অয়নের মা, তারা সেখানে উপস্থিত হলেন। চম্পার মা বাবার পায়ে পড়ে রাজনাথ বাবু তো খুব কান্নাকাটি করছেন, বলছেন যে আমাদের পরিবারকে মাফ করে দাও, আমাদের পরিবারকে মাফ করে দাও। রাজনাথ বাবুর স্ত্রীও চম্পার মা বাবাকে নিজের মা বাবা বলে সম্বোধন করে তাদের কাছে মাফ চাইতে লাগলেন। বলতে লাগলেন, আজ যদি আপনার মেয়ে চম্পা আপনাদের কাছে এসে এরকম মাফ চাইতো, তাহলে কি আপনারা মাফ করতে অবশ্যই পারতেন। আপনারা কি চুপ করে থাকতে পারতেন? মাফ না করে থাকতে পারতেন? আমি তো আমার মেয়ে রূপাকে হারিয়েছি, শেষ সম্বল আমার ছেলে, একে হারালে আমি কিভাবে বাঁচবো? দয়া করে আমার এই অবুঝ শিশুকে রক্ষা করেন। আমার স্বামীর কর্মের ফল আমার বাচ্চারা কেন পাবে? পারলে আপনারা আমাকে মেরে ফেলেন, তবুও আমার ছেলেকে রক্ষা করুন। অনেক অনুরোধের পর চম্পার মায়ের কথায় চম্পার বাবা রাজনাথ বাবুকে মাফ করে দেন আর বলেন, এই জাদু আমি করেছি যে আমার মেয়ের নিখোঁজ হওয়ার কারণ তার উপর। আমি তো জানতাম না যে আমার মেয়ের সাথে আসলে কি হয়েছে। আপনি যেটা করেছেন এটা তো আমি জানি না। এখন বুঝতে পারলাম যে আপনি আমার মেয়ের নিখোঁজ হওয়ার কারণ। তবে আমি যাকে দিয়ে কালো জাদু করিয়েছি তিনি এখানকার কেউ না, তার বাড়ি খাগড়াছড়ি। তিনি ম্রো সম্প্রদায়ের একজন ব্যক্তি। তো এই ম্রো সম্প্রদায়ের যিনি, উনি বড় একজন তান্ত্রিক, উনি বৌদ্ধ ধর্মাবলম্বী। আর এই জাদু উনি ছাড়া আর কেউ কাটাতে পারবেন না। এটা যখন উনি বলেন, পরে রাজনাথ বাবু ও তার পরিবার সহ সেই তান্ত্রিকের কাছে খাগড়াছড়িতে যান। তিনি সব ঘটনা শুনলেন। উনি বললেন যে, দেখো বাবুরা, কালো জাদু করা যতটা সহজ তার থেকেও কঠিন এটা কাটানো। তো এই জাদু করছি অনেকদিন হয়ে গেছে, আমার তো মনেও নাই কোন পদ্ধতিতে করছি, এখন এটা কাটাতে পারবো কিনা তাও বলতে পারতেছি না। এরপরে রাজনাথ বাবুর স্ত্রী সেই কান্নাকাটি শুরু করছেন। আর রাজনাথ বাবুর পক্ষে ওই যে চম্পার মা বাবাও বলেন যে আমরা ওকে ক্ষমা করে দিছি, আপনি আপনার সাধ্য অনুযায়ী সেটা করেন। সেই অন্যায় কাজটা করছে, আমরা তো মাফ করেই দিছি মেয়ের মা বাবা হিসাবে, আপনি আপনার জায়গা থেকে চেষ্টা করেন। তখন তান্ত্রিক বলা, আচ্ছা ঠিক আছে, আমি দেখি, সফল না হলে আমাকে কিছু বলতে পারবে না, কারণ আমার আসলে অতটা মনেও নাই কোন পদ্ধতিতে করছিলাম। উনি বলেন যে তার কিছু জিনিস লাগবে, সেই জিনিসগুলো এনে দেওয়া হয়। 1.5 বছরের কাছাকাছি একটা বয়সের মহিষ নিয়ে আসতে বলেন। মহিষ আনা হয়, এটা খুঁজে পেতে খুব বেশি সমস্যা হয় নাই। 1 কৌটা সিঁদুর, আরো কিছু জিনিসপত্রের কথা বলেন আর কি। তো সবকিছুর ব্যবস্থা করে ফেলা হয় কি অল্প সময়ের মধ্যে। এরপর তান্ত্রিক রিচুয়াল শুরু করেন। এর মধ্যে একটা রিচুয়াল ছিল যেটা একটা মহিষের পিঠে এই অয়নকে তুলে দেওয়া হয়, অয়নকে বেঁধে ফেলা হয় যাতে করে মহিষ নড়াচড়া করলে অয়ন পড়ে গিয়ে ক্ষয়ক্ষতি না হয়, এমনভাবে অয়নকে আটকে ফেলা হয় ওই মহিষের সাথে। এরপর মন্ত্র পড়ে মহিষের চোখ লাল কাপড় দিয়ে বেঁধে ছেড়ে দেওয়া হয়। ওই তান্ত্রিক বলেন যে নির্দিষ্ট একটা জায়গায় গিয়ে যদি
ওই মহিষটা উপস্থিত হয়, তাহলে বুঝতে হবে ওই জায়গায় আমি কালো জাদু করেছিলাম, এরপর আমি কাটাতে পারবো। আর তা যদি না হয়ে থাকে তাহলে কিন্তু বিপদ হবে। মহিষটাকে যদি খুঁজে না পাওয়া যায় তাহলে কিন্তু মনে রেখো এই অয়ন আর বাঁচবে না, অয়ন মারা যাবে। এই কাজে অয়নের জীবনের যথেষ্ট ঝুঁকি ছিল, তারপরও অয়নের মা এটাতে রাজি হয়ে যান, অয়নের বাবাও রাজি হন। তবে কোনো ধরনের কোনো বিপত্তি ছাড়াই অয়নকে পিঠে নিয়ে ওই মহিষ একটা নির্দিষ্ট জায়গায় গিয়ে নির্দিষ্ট সময়ে হাজির হয়, ঠিক চোখ বাঁধা অবস্থায়। এরপর তান্ত্রিক বলেন, ঠিক আছে, বুঝতে পারছি আমি কোনটা করছি, আমি এই কাজটা কেটে দিচ্ছি। তো তান্ত্রিক তার পদ্ধতি অনুযায়ী এই কালো জাদুটা কেটে দেন। বিষয়টা তো জানাজানি হয়ে যায়, আসলে এটা থেমে থাকে না। তো বাগান কর্তৃপক্ষ এই ধরনের একটা অপকর্মের কথা জানতে যখন পারেন, অবশ্যই রাজনাথ বাবুকে চাকরিতে রাখবেন না, রাজনাথ বাবু চাকরিচ্যুত হন। আর এই বিষয়টা নিয়ে চম্পার পরিবার কোনো থানা পুলিশ করে নাই, এটা থানা পুলিশকে জানানো হয় নাই, যেহেতু তার পরিবার চায় না যে থানা পুলিশ হোক, তারা ক্ষমা করে দিয়েছে, এখানে তার কোনো কথা থাকে না। তবে চম্পার বডিটা যেখানে পুঁতে ফেলা হয়েছিল সেখান থেকে তোলা হয়েছিল কিনা বা অন্য কোনো কিছু করা হয়েছিল কিনা এই বিষয়ে আসলে ওভাবে জানা যায় না। রাজনাথ বাবু এখন কোথায় আছেন, তার পরিবার কোথায় আছে, উনি বেঁচে আছেন কিনা, তার পরিবার এই দেশে আছে কিনা, এটাও আসলে বলা যায় না। মহাবীর নাইডু উনি এই ঘটনাটা জানতেন, উনি সুন্দর করে ওনার জানার ভিতরে যতটুকু ছিল সেটা উপস্থাপন করেছেন। তো ধন্যবাদ জানাচ্ছি শাওন ভাইকে এমন একটি ঘটনা আমাদের সাথে শেয়ার করার জন্য। আশা করছি আপনার কাছ থেকে আরো ঘটনা ইনশাল্লাহ আমরা পাবো। উনি এটা জানিয়েছেন, ওই মহাবীর নাইডু কাকা আরেকটি ঘটনা উনি শেয়ার করেছিলেন শাওন ভাইয়ের কাছে, সেটা পরবর্তীতে পাঠাবেন বলে জানিয়েছেন। আমরা অপেক্ষায় থাকবো সেই ঘটনার জন্য। প্রিয় লিসেনার্স, শুনলেন ঘটনা। আসলে মানুষের স্বভাব এটা যদি খারাপ থাকে, কোনো একটা সময় কোনো একটা পরিস্থিতিতে এসে কিন্তু সেই স্বভাবটা আবার জাগ্রত হবে। রাজনাথ বাবু কিন্তু ওনার কুপ্রবৃত্তি এটা সামলাতে পারেন নাই। ওনার মেয়ের বয়সী একটা মেয়ের সাথে এমন একটা কাজ করেছেন উনি, যেটার ফলশ্রুতিতে ওনার মেয়েরও জীবন দিতে হয়েছে। চম্পার মা বাবা, বিশেষ করে চম্পার বাবা এমন এক কালো জাদু করেছে, উনি জানতেন না কে করেছে। তবে এই জাদুটা এমন ভাবে করা হয়েছে যে এই ক্ষতির জন্য দায়ী তার উপর বিপদ নেমে আসবে, সেটাই হয়েছে। প্রিয় লিসেনার্স, এই ঘটনার মধ্যে অনেক কিছু শিক্ষণীয় রয়েছে। কালো জাদু খারাপ, সর্বাবস্থাতেই খারাপ। আর যে ঘটনা রাজনাথ বাবু ঘটিয়েছেন এটাও কোনোভাবে মেনে নেওয়া যায় না। আল্লাহ আমাদের প্রবৃত্তিকে নিয়ন্ত্রণে রাখার তৌফিক দান করুন। এই ঘটনাটি আমাদেরকে যিনি পাঠিয়েছেন উনি একজন ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার। উনি বর্তমানে রয়েছেন সংযুক্ত আরব আমিরাতের আবু ধাবির আল আইন নামক শহরে। আর উনি টাকা ডিস্ট্রিবিউশন নামক একটি পাওয়ার কোম্পানির চিফ ইঞ্জিনিয়ার। ওনার দেশের বাড়ি চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার নাজিরহাট পৌরসভাতে। উনি যখন এলাকাতেই ছিলেন তখন এই ঘটনাটির একটি অংশের সাক্ষী হয়েছিলেন। চলুন ঘটনাটি শুনে আসি। ঘটনাটি 2020 সালের যখন লকডাউন চলে এই সময়কার। তো এরও আগে উনি চাকরি করতেন ঢাকা ইপিজেডে। চিন্তা করলেন যে চাকরিটা এখন আর করবো না, চাকরিটা ছেড়ে দিয়ে বিসিএস এর প্রিপারেশন নেই। তো বিসিএস এর প্রিপারেশন নেওয়ার জন্য উনি ঢাকা ইপিজেডের চাকরিটা ছেড়ে দিয়ে চট্টগ্রামে চলে আসেন। পরবর্তীতে দেখা গেল উনি কিছুটা আর্থিক সমস্যার মুখোমুখি হচ্ছেন, কারণ উনি যখন চাকরি করতেন মোটা অঙ্কের বেতন তো উনি পেতেন, আর ওনার চলাফেরার যেই একটা ধারা ছিল, হঠাৎ করে চাকরি ছেড়ে দেওয়ার পর সেই ধারাটা তো আর অব্যাহত রাখা যাচ্ছিল না, যার কারণে উনি কিছুটা আর্থিক সমস্যার মধ্যে পড়ে গেলেন। পরবর্তীতে চিন্তা করলেন যে আর একটা চাকরি নেই চট্টগ্রামে, পাশাপাশি উনি বিসিএস এর প্রিপারেশনটা নেবেন। এমন চিন্তা করেই মূলত চট্টগ্রাম ইপিজেডের একটি বেসরকারি কোম্পানিতে উনি ভাইবা দেন। ভাইবা ভালো হয়,
লিখিত পরীক্ষা পাশ করার পর ভাইবা দিয়েছেন, দেখা গেল ভাইবা ভালো হয়েছে এবং চাকরিটা ওনার হয়ে যায়। ওনার জয়েনিং ছিল 2020 সালের ফেব্রুয়ারি মাসের 1 তারিখে। তো ওই সময়ে এই জাহিদ হোসেন ভাই, অর্থাৎ যার ঘটনা আমরা বলছি তার নাম মোহাম্মদ জাহিদ হোসেন, তো উনি পরিবার সহ থাকতেন হচ্ছে চট্টগ্রামের অক্সিজেন যে এরিয়াটা রয়েছে ওইখানে। যারা চট্টগ্রামে আছেন তারা কিন্তু ওই অক্সিজেন এরিয়াটাকে অবশ্যই চিনে থাকবেন। এখন সমস্যা হলো কি, যে ওইখান থেকে ইপিজেটের ওইখানে গিয়ে চাকরি করে আবার বাসায় আসবেন, এটা ওনার জন্য বেশ কষ্টসাধ্যই ছিল। তো ওনার পরিবারের লোকজন চিন্তা করলো ওনারা বাসা ছেড়ে দিয়ে চলে যাবেন ওই ফটিকছড়িতে। আর এই জাহিদ হোসেন ভাই চিন্তা করলেন যে উনি ওই ইপিজেটের কাছাকাছি বাসা নেবেন। তো ইপিজেটের কাছাকাছি যে বাসাগুলো ছিল ওটা বেশ ঘন বসতিপূর্ণ এলাকা ছিল, যার কারণে ওই জায়গাটা ওনার খুব একটা বেশি পছন্দ হলো না। উনি চিন্তা করলেন উনি আগ্রাবাদে বাসা নেবেন। ওনার পরিবার নিজ এলাকায় চলে গেলেও ওনারা যেই বাসাটাতে থাকতেন এটা কিন্তু একদম ছেড়ে দেন নাই। এই জাহিদ হোসেন ভাই উনি ওই অক্সিজেনের ওই বাসায় থেকেই বাসা খুঁজছিলেন আগ্রাবাদ এলাকায়। তো আগ্রাবাদ এলাকায় উনি বাসা খুঁজছেন একটা ছোট বাসা, কারণ উনি একা থাকবেন, উনি তো ব্যাচেলর মানুষ, সাবলেট হলে ভালো হয়। তো উনি খুঁজছিলেন, মন মতো পাচ্ছিলেন না। এরপর উনি অনলাইনেও খোঁজাখুঁজি করেন, অনলাইনে বাসা খুঁজে দেওয়ার বিভিন্ন পেজ রয়েছে। তো এটাতে উনি খুঁজতে খুঁজতে একটা পর্যায়ে একটা বাসা পেয়ে যান। তো উনি ওখানে থাকা নাম্বারে ফোন করেন, এক ভদ্রলোক ধরেন। তো ওনার সাথে কথাবার্তা যখন হয় তখন ওই বাসাটা দেখতে আসতে বলেন। তো উনি সন্ধ্যার দিকে ওখানে এসেছেন। দেখা গেল যে ওই বাসাটা বেশ বড়, ওখানে হাজব্যান্ড ওয়াইফ থাকেন। ওনাদের বিয়ে হয়েছে 3-4 বছর এরকম, তবে কোনো সন্তানাদি তখনও এই জাহিদ হোসেন ভাই দেখেন নাই ওইখানে, অর্থাৎ ওনাদের সন্তানাদি নাই। দেখা গেল যে প্রথম দর্শনেই এই যে দম্পতি, এই দম্পতিকে এই জাহিদ হোসেন ভাইয়ের ভালো লেগে যায়। আবার এই যে দুইজন হাজব্যান্ড ওয়াইফ, এই দুইজনও জাহিদ হোসেন ভাইকে পছন্দ করেন। হয় না যে প্রথম দর্শনেই একটা মানুষের প্রতি একটা ভালো ইমপ্রেশন তৈরি হয়, একটা ভালো লাগা তৈরি হয়, ভালো মানুষ বলে মনে হয়, অমনটাই হয়েছিল। এই কারণে দেখা গেল ওই দম্পতিও জাহিদ হোসেন ভাইকে ওই রুমটা নেওয়ার জন্য অনুরোধ করেন। জাহিদ হোসেন ভাইও রাজি হয়ে যায়, তাদেরকে দেখেও তার ভালো লেগেছে। তো ওই যে রুমটা, ওই রুমটার সাথে বেলকনি ছিল, ওয়াশরুম ছিল, মানে একদম সেপারেট। আর ওনাকে কোনো ধরনের কোনো ফার্নিচার কিনতে হয়নি, ওয়ার্ড্রোব, খাট, একটা রুমের মধ্যে একজন থাকার জন্য যা যা লাগে সবকিছুই ছিল। এটা ওনার জন্য একটা প্লাস পয়েন্ট ছিল, কিছুই আনতে হবে না, শুধু জামা কাপড়গুলো নিয়ে আসতে হবে। আর খাওয়া দাওয়া এটা উনি বাইরেই করবেন বলে জানিয়ে দেন। আর বৃহস্পতিবার অফিস করে উনি চলে যাবেন ফটিকছড়ির নাজিরহাটে ওনার বাসায়। রবিবারে এসে সরাসরি উনি অফিসে যাবেন। এই যে রবিবার থেকে বুধবার পর্যন্ত এই সময়টাই মূলত সন্ধ্যার পরে উনি বাসায় অবস্থান করবেন। এতে করে ওনাদের জন্য ভালো হলো। আর ওনারা মূলত দুজন থাকতেন, তো বাসাটা ফাঁকা ফাঁকাই, কি কোনো একটা কারণে ওনারা আসলে একটা সাবলেট চাচ্ছিলেন। যাই হোক, দ্রুত উনিও উঠে পড়েন নতুন বাসায়। তো প্রথম দিন যখন উঠেছেন, তো মালপত্র রেখেই, মালপত্র বলতে ওনার যেই জামা কাপড় এগুলো আর ওনার বিসিএস প্রিপারেশনের যে বইগুলো ছিল তখন আগের বাসায় ছিল, সেগুলো তখনও শিফট উনি করেন নাই। তো জামা কাপড় রেখে উনি অফিসে চলে গিয়েছেন। পরে অফিসের ওয়ার্কিং আওয়ার শেষ করে সন্ধ্যার পর উনি বাসায় আসেন। তো বাসায় আসার পর উনি যখনই বিশ্রাম নেওয়ার জন্য বিছানায় বসেছেন, হঠাৎ করে ওনার শরীরটা কেন যেন ভারী হয়ে যায়। তখন একটা অস্বস্তি বোধ ওনার মধ্যে হচ্ছিল। কিন্তু প্রথমবার যখন উনি এই বাসায় এসেছিলেন বেশ ভালো লাগছিল, বাসাটা খোলামেলা, খুব সুন্দর লাগছিল। কিন্তু এখন কেন জানি এক ধরনের অস্বস্তি বোধ কাজ করছে। তো উনি চিন্তা করলেন যে নতুন বাসা, এই কারণে হয়তো একটু অস্বস্তি বোধ হচ্ছে, সময়ের সাথে সাথে সেটা ঠিক হয়ে যাবে। কিন্তু এই অস্বস্তি বোধটা একটু অন্যরকম ছিল। শরীরটা ভারী ভারী হয়ে যাওয়া, কেমন একটা অনুভূতি হওয়া, আর বারবার ওনার নজরটা যাচ্ছিল বেলকনির দিকে, বারান্দার দিকে। কেন জানি ওনার নজরটা ওই দিকেই যাচ্ছে, শুধু উনি নজরটা ফিরে রাখতে পারছেন। নজর তো উনি ফিরিয়ে রাখতে পারছেন না, বারবার তাকাচ্ছেন, তাকিয়েও যে ভয়ঙ্কর কিছু দেখছেন বিষয়টা এরকম না। একটা পর্যায়ে উনি কি করেন, ওই বেলকনি যে স্লাইডিং ডোর, থাই গ্লাসের যে ডোরটা, এটা উনি টেনে দেন
এরপর পর্দাটাও উনি টেনে দেন। তারপরও কেন জানি মনে হচ্ছে বারবার নজর ওনার ওই দিকেই যাচ্ছে। তো উনি তো শুয়ে পড়েছেন, রাত তখন বেশ অনেকই হয়ে গেছে। উনি তখন ঘুমের মধ্যে, তবে খুব যে গভীর ঘুম এটাও বলা যাবে না। উনি খাটের উপর তো শুয়ে আছেন, ঘুমের মধ্যেই হঠাৎ করে মনে হলো ওনার খাটের এক পাশে এসে অনেক ভারী কিছু বসেছে। আমরা যদি খাটের উপর শুয়ে থাকি তখন বেশ মোটাসোটা পরিপূর্ণ উচ্চতার একজন মানুষ যদি খাটের এক পাশে এসে বসে তখন খাটটা কিন্তু এক পাশে চেপে যায়। চেপে যায় বলতে ওখানে একটা মানুষের যখন চাপ পড়ে তখন এক ধরনের একটা শব্দ হয়, এক ধরনের একটা অনুভূতি তারাই ফিল করেন যারা ওই সময় খাটে শুয়ে থাকেন। তো ওনার কাছে ওরকম ভাবে মনে হয় যে কেউ একজন খাটের উপর এসে বসলো, এক পাশে বসলো, ওনার পায়ের দিকটাতে বসছে আর কি। আবার মনে হলো যে না, পায়ের দিকটাতে না, ওনার মাথার কাছে এসে বসেছে আবার। তখনও উনি ফিল করলেন সেটা। এটা ফিল করার পর ওনার ঘুমটা খুব হালকা হয়ে যায়। তখন কিন্তু ওনার ঘরে যে ফ্যান চলছে এই ফ্যানের আওয়াজটা উনি কানে শুনতে পাচ্ছেন। মানে উনি চোখ খোলেন নাই, বাট ওনার ঘুমটা ভেঙে গেছে। হঠাৎ করে ওনার কানের কাছে বেশ মোটা ভারী কণ্ঠে কেউ একজন কথা বলে ওঠে। তো জাহিদ হোসেন ভাই জানিয়েছেন কণ্ঠটা এমন ছিল যে এই ধরনের কণ্ঠ আমরা অনেক সময় শুনতে পাই, বিশেষ করে আমরা সিনেমার অ্যানাউন্সমেন্ট গুলো যখন রেডিওতে বা অন্য কোনো জায়গায় শুনতাম যে আসিতেছে, এরকম মোটা ভয়েসে যে কণ্ঠগুলো আমরা শুনতাম না, ওই রকম কণ্ঠ সরাসরি তাকে বলছে, এই তুই এই বাড়িতে কি করিস, এখানে কেন এসেছিস, তুই কেন এখানে, মনে রাখিস এই বাসায় কোনো সন্তানাদি হবে না। জাস্ট এতটুকুই বলেছে। উনি তো প্রচন্ড ভয় পেয়েছেন। উনি চোখ খুলে দেখেন না, আর কিছু নাই। তখন ফজরের আজান দিতেও বেশ দেরি। উনি তো প্রচন্ড ভয় পেয়েছেন, লাফ দিয়ে উঠে লাইট জ্বালিয়েছেন, লাইট জ্বালিয়ে দেখেন কিছুই নাই। তবে ওই বিছানায় ওই পাশে কিছু একটা বসেছিল, ওই জায়গাটা দেবে গেছে এমন আলামত ওনার কাছে কিছুটা হলেও মনে হচ্ছিল। এখন এইরকম সময় তো দরজা খুলে ওই আপু আর ভাইয়াকে ডাকাডাকি করা যায় না, ওনারা তো ঘুমাচ্ছেন, বিষয়টা ভালো দেখায় না। কিন্তু উনি অপেক্ষায় ছিলেন কখন সকাল হবে আর ওনারা ঘুম থেকে উঠে দরজা খুলে ড্রয়িং রুমে আসবেন। ওনার তো সারা রাত আর ঘুম হচ্ছে না। যখন সকালবেলা ওনারা ঘুম থেকে উঠে দরজা খুলেছেন, উনি তো দৌড়ে বাইরে বের হয়েছেন। বাইরে বের হয়ে দেখেন যে ওই আপু। তো আপুকে দেখে উনি বেশ চিৎকার করে বলে উঠেছেন, আপু তাড়াতাড়ি দিকে আসেন, তাড়াতাড়ি দিকে আসেন, আপনার সাথে আমার কথা আছে। বিশেষ করে মানুষ যখন খুব ভয় পায় বা মানুষের যখন খুব জরুরি কোনো কিছু থাকে, এক্ষুনি বলতে হবে, তখন কিন্তু মানুষের গলার ভয়েস যেরকম পরিবর্তন হয়েছে ওই রকম ভাবে বলছে। তো ওনার এরকম চমকে ওটা দেখে ওই আপু ভয় পেয়েছেন যে কি হইলো আবার। তখন ওই আপু বলছেন, তুমি শান্ত হও, বসো, এই সোফায় বসো। তো সোফায় বসার পর এই জাহিদ হোসেন ভাই উনি বলছেন যে আপু আমার সাথে একটা ভয়ঙ্কর ঘটনা ঘটে গেছে, এই ব্যাপার আমি এই শুনেছি। এইটা শোনার পর এই আপুকে খুব চিন্তিত দেখা যায়। উনি ঘুম থেকে ওঠার পর স্বাভাবিকভাবে মানুষের ফেস এক ধরনের থাকে, সময়ের সাথে কিছুটা সময় পর সেটা ঠিক হয়ে যায়। ঘুম থেকে ওঠার পর ওনার চেহারা যেরকম ছিল হঠাৎ করে মনে হচ্ছে চেহারাটা আরো মলিন হয়ে গেল। উনি গভীরভাবে কিছু চিন্তা করছেন। কয়েক মিনিট চিন্তা করার পর উনি কিছু কথা বলেন। মনে হলো উনি কোনো রহস্যের গন্ধ পাচ্ছেন। উনি বলেন যে আসলেই অনেকদিন ধরেই কেমন একটা অস্বস্তি বোধ হয়, এই জন্যই সাবলেট নিয়েছি যাতে করে এই সমস্যাটা কেটে যায়, কিন্তু বুঝতে পারলাম এখানে অন্য কোনো সমস্যা আছে। তখন ওই আপু বললেন যে উনি এর আগে সন্তান সম্ভবা হয়েছিলেন। 7 মাস যখন ওনার গর্ভের সন্তানের বয়স, হঠাৎ করেই এই সন্তান নড়াচড়া বন্ধ করে দেয়। এরপর যখন ডক্টরের কাছে নিয়ে যাওয়া হয় তখন দেখা গেল এই সন্তানটি গর্ভের মধ্যেই মারা গিয়েছে। তো এরকম সমস্যার কথা উনি বলেন। এরপর ওই আপু বলেন যে ভাই তুমি অফিসে যাও, তোমার ভাইও অফিসে যাক, সন্ধ্যার পর তোমার ভাই এই বিষয়ে বিস্তারিত তোমাকে বলবে। তো উনি তখন মোটামুটি তাড়াতাড়ি ফ্রেশ হয়ে চলে যান, কারণ হচ্ছে 7টার সময় ওনার অফিসের
একটা স্টাফ বাস একটা নির্দিষ্ট জায়গায় আসে, এই জন্য তাড়াতাড়ি ওনাকেও বের হয়ে যেতে হবে, ওই সময় তো আর কথা বলার সুযোগও ছিল না, এই জন্য উনি দ্রুত চলে যান। তো ওনার স্বামী যখন আসার পর সন্ধ্যার দিকে আসে, উনিও চলে আসছেন, তো ওই ভাইয়াই এই জাহিদ হোসেন ভাইকে ডাক দেয়। তখন ওই আপুও ছিল পাশে, তখন দুজন মিলে এই বিষয়গুলো আবারও বলেন যে এই ব্যাপার। তখন বিষয়টা তো খুব চিন্তার বিষয়। মূলত মঙ্গলবারে উনি বাসায় উঠেছেন, মঙ্গলবার রাতের বেলা স্বপ্ন দেখেছেন, বুধবার এই স্বপ্নের কথা বর্ণনা করেছেন, অর্থাৎ বৃহস্পতিবার উনি অফিস করে বাসায় চলে যাবেন। তো উনি বাসায় যখন গিয়েছেন, ওনার মা বাবার সাথে বিষয়টা শেয়ার করেন। এই জাহিদ হোসেন ভাই ওনার মা বাবার সাথে যখন বিষয়টা শেয়ার করেছেন, ওনার মা বাবা বলে যে বাবারে তুই আর ওই বাসায় যাস না, তোর একটা সমস্যা হয়ে যাবে, নিশ্চয়ই এখানে অনেক ভয়ঙ্কর কিছু আছে, তোর একটা বিপদ হবে, তুই যেহেতু এরকমটা দেখছিস সুতরাং তুই ওই বাসায় যাবি না। এখন কি করবেন উনি, মা বাবা বলতেছেন। বাসায় থেকেই তখন ওনার বিভিন্ন বন্ধু বান্ধবদেরকে ফোন দিচ্ছেন যে আশেপাশে কোনো, তো ওরকম ভাবে যখন কিছু পাওয়া যাচ্ছিল না, একটা পর্যায়ে এসে উনি সিদ্ধান্ত নেন যে না, উনি বাসা পরিবর্তন করবেন না। কেননা ওই আপু ভাইয়া যেরকম আন্তরিকতা দিয়ে ওনাকে বাসা ভাড়াটা দিয়েছেন, ছোট ভাইয়ের মতো করে দেখছেন, তো ওনারা এরকম একটা সমস্যার মধ্যে পড়ে গেছেন, এই মুহূর্তে কিভাবে উনি ওনাদেরকে বিপদে ফেলে চলে আসবেন, এটা একটা সমাধান তো করে যেতে হবে। উনি চিন্তা করলেন যে উনি বাসা পরিবর্তন করবেন না, তবে উনি এতটুকু পরামর্শ দিয়েছিলেন ওই ভাইয়াকে ফোন করে যে ভাইয়া এই বাসায় মনে হয় সমস্যা আছে, বাসাটা পরিবর্তন করতে হবে, কিন্তু আমি আপনাদের সাথেই থাকবো। তখন এরকম কথাবার্তাই হয়ে যায় যে জাহিদ হোসেন ভাই ওনাদেরকে ছেড়ে যাবেন না। তো ওই বাসায় থেকেই ওনারা বাসা খুঁজছিলেন অন্য কোনো জায়গায়। সন্ধ্যার দিকেই ওই ভাইয়া এবং জাহিদ হোসেন ভাই উনি চলে আসতেন, দুইজন মিলে বাসা খুঁজতেন। তবে ওই যে যে মোটা ভারী কণ্ঠে ওনাকে যে বলেছিল যে কথাটা, এটা উনি পরবর্তীতে আর না শুনলেও ওই অস্বস্তি বোধটা এটা কিন্তু ছিল। আরো একটি বিষয় ওই ভাইয়া বলেছিলেন জাহিদ হোসেন ভাইকে, ওই ভাইয়া বলেছিলেন যে ওনার স্ত্রীর গর্ভের 7 মাসের সন্তানটি নড়াচড়া বন্ধ করে দেওয়ার কয়েকদিন আগে উনি একটি স্বপ্ন দেখেছিলেন। কি সেই স্বপ্ন? উনি স্বপ্নে দেখেছিলেন এই যে যেই রুমটাতে এই জাহিদ হোসেন ভাই উনি ভাড়া নিয়েছেন, উনি স্বপ্নে দেখেন যে ওই ভাইয়া ওই রুমে শুয়ে আছেন। তো একটি বাচ্চা 1-1.5 বছর বয়সী বাচ্চার মতো হবে আর কি, সে দৌড়াদৌড়ি করছে, খেলছে। খেলতে খেলতে বাচ্চাটা কি করলো, বাচ্চাটা দৌড়ে ওই বেলকনির দিকে চলে যাচ্ছে। আর ওই ভাইয়া কিন্তু শুয়েই আছেন, শুয়ে শুয়ে সেটা দেখছেন। ওই বাচ্চাকে উনি চেনেন না। বাচ্চাটা বেলকনির দিকে দৌড়ে যাচ্ছে, হঠাৎ করে বাচ্চাটা পেছন দিকে ঘুরলো, ঘুরে ওই ভাইয়ার দিকে তাকিয়ে হাসি দিল। হাসি দেওয়ার পর ওই বাচ্চাটা বেলকনি থেকে এক লাফ দিয়ে নিচে পড়ে গেল। তখন ওই ভাইয়া তাড়াতাড়ি করে ওই বেলকনির দিকে চলে গেলেন বাচ্চাটা কি হলো দেখার জন্য। উনি নিচ দিকে তাকিয়ে দেখেন ওই বাচ্চাটা নিচে পড়ে এমন ভাবে চ্যাপ্টা হয়ে গেছে, মারা গেছে, একদম রাস্তার সাথে মিশে গিয়েছে। অনেক সময় অনেক পাকা নরম ফল যদি আমরা উপর থেকে ফেলে দিই, তখন ফ্লোরের উপর পড়লে যেরকম চ্যাপ্টা হয়ে যায় না, ওরকম হয়ে গেছে। এই স্বপ্নটা দেখার পর উনি ধর্মর করে উঠে বসেন, যার এটা কি দেখলাম। এর কয়েকদিন পরেই ওনার স্ত্রীর গর্ভের সন্তানের নড়াচড়া বন্ধ হয়ে গিয়েছিল। তাহলে বোঝা যাচ্ছে যে এই স্বপ্নের একটা দুর্দান্ত অর্থ ছিল, যেটা ওই সময় প্রেক্ষাপটে উনি বুঝতে পারেন নাই। তো এটা জাহিদ হোসেন ভাইকে জানিয়েছেন। তো যাই বাসা ওনারা খুঁজছিলেন। তবে এর মধ্যে যেটা হয় সেটা হচ্ছে যে ওনাদেরকে ভালো কোনো হুজুর দেখাতে বলেন। এর ভিতরে আর একটা সমস্যা হয়ে যায়, লকডাউন শুরু হয়ে যায়। লকডাউন শুরু হয়ে গেলে অফিস আদালত বন্ধ হয়ে যায়। এই জাহিদ হোসেন ভাই উনি ওনার যে বাড়ি চট্টগ্রাম ফটিকছড়ি নাজিরহাট পৌরসভাতে, সেখানে উনি চলে যান। তো এর মধ্যে ফোনে যোগাযোগ হচ্ছিল ওই ভাইয়া আপুদের সাথে, ওনারা হুজুর দেখাচ্ছিলেন। একটা পর্যায়ে ওই ভাইয়া ফোন করে জানান আলহামদুলিল্লাহ সমস্যার সমাধান হয়েছে। মূলত ওই ভাইয়া জানান যে এই ভাইয়া এবং আপুর উপরে ভয়ঙ্কর এক জিন চালান করে দেওয়া হয়েছে, বিশেষ করে এই আপুর উপরে এর প্রভাবটা খুব বেশি। আর এই জিনটা শুধু একটা কাজই করবে, কোনো সন্তানাদি হতে দেবে না। আর এই কাজটা মূলত কে করেছিল?
ওই ভাইয়া যেই অনুমানটা করেছিলেন এটা হচ্ছে তারই আপন বড় ভাইয়ের স্ত্রী। মূলত এই ভাইয়া এবং আপু পছন্দ করে বিয়ে করেছিলেন, যেটা পরিবার থেকে আসলে মেনে নেয়নি প্রথম দিকে, পরবর্তীতে মেনে নিয়েছে। তো তখন তো আসলে কি করবেন, ওনারা মেনে নিতে বাধ্য হয়েছেন। এখন চাকরির সুবাদে ওই ভাইয়া তো তার ওয়াইফকে নিয়ে, মানে ওই আপুকে নিয়ে চলে আসছেন অন্য একটা জায়গায়, সেখানে বাসা ঠিক করেছেন, ওনারা ঘর সংসার করছেন। মূলত ওই ভাইয়ার বড় ভাইয়ের স্ত্রী তিনি এই কুপরামর্শটা তার পরিবারের সদস্যদেরকে দিয়েছেন যে এই ছেলে তো বিয়ে করেছে এই মেয়েকে, তো এই মেয়ের জন্য কোনো সন্তান সন্ততি না হয়। এখানে দুটো উদ্দেশ্য। এক, এই ছেলের কোনো ওয়ারিশ যদি জন্মগ্রহণ করে তাহলে সম্পত্তি ভাগাভাগি হয়ে যাবে, এটা একটা সমস্যা। তো কোনো সন্তানাদি হতে দেয়া যাবে না, যেন কোনো ওয়ারিশ সৃষ্টি না হয়, আর সম্পত্তি ওই ভাইয়ার যে বড় ভাই সেই যেন ভোগ দখল করতে পারে। এই কুপরামর্শটা সেই বড় ভাইয়ের স্ত্রীর মাথা থেকে আসছে এবং সেই পরামর্শে সম্মত হয়েই এই ভয়ঙ্কর অপকর্মটা ওনারা করেছেন। তো হুজুরের কাছ থেকে এই ধরনের তথ্য পাওয়ার পর হুজুর ওনার পদ্ধতিতে রুকিয়া করে এই সমস্যাটা সমাধান করেছিলেন। এক্সাক্ট কোন পদ্ধতি অবলম্বন করেছিলেন এই বিষয়ে অবশ্য জাহিদ হোসেন ভাই বলতে পারেন নাই। তবে আলহামদুলিল্লাহ এর বেশ কিছুদিন পর যখন লকডাউন উঠে যায়, সবকিছু ঠিকঠাক হয়ে যায়, এরপর অবশ্য উনি অন্য বাসায় চলে গিয়েছিলেন। বেশ কিছুদিন পর ওনার মেসেঞ্জারে একটি ছবি ওই ভাইয়া পাঠিয়েছিলেন। দেখা গেল ওনার একটা সন্তান হয়েছে, সেই সন্তানের ছবি। বিভিন্ন সময় এই সন্তানের সাথে ওনাদের খুনসুটি, বিভিন্ন ছবি, এগুলো ওনার মেসেঞ্জারে পাঠাতেন। ওনার ওই ফেসবুক আইডিটা হ্যাক হয়ে যাওয়ার কারণে সেটা উনি আর রিকভার করতে পারেন নাই। পরে আরো একটি ফেসবুক আইডি খুলেছেন, সেটার সাথে অবশ্য ওই ভাইয়া এবং আপু যুক্ত নাই। এরপর উনি দেশের বাইরে চলে আসছেন চাকরি নিয়ে। এখন ওনাদের ফোন নাম্বারটা নাই, আর ওই ফেসবুকের সাথে কানেক্টেড না থাকার কারণে তাদের সাথে যোগাযোগ হয় নাই, যার কারণে ওনাদের নামটা এবং ঠিকানাটা জাহিদ হোসেন ভাই বলেন নাই। কারণ তাদের সাথে যেহেতু যোগাযোগ করে ঘটনাটি দেন নাই, এই কারণে তাদের অনুমতি তো উনি সংগ্রহ করতে পারেন নাই, যার কারণে আসলে আমরাও তাদের নাম ঠিকানা পেলাম না। তো এটাই ছিল ঘটনা। প্রিয় লিসেনার্স, আপনারা একবার ভাবতে পারেন যে বড় ভাই তার ছোট ভাইয়ের স্ত্রীর উপর ব্ল্যাক ম্যাজিক করতে সম্মতি দিয়েছেন, বড় ভাইয়ের বউ সেটা করিয়েছেন, যাতে করে ছোট ভাইয়ের কোনো ওয়ারিশ জন্মগ্রহণ না করে। করলেই তো ওই সন্তান সম্পদের ভাগিদার হবে। তাই গর্ভের মধ্যেই জিন চালান করে, ভয়ঙ্কর পিশাচ জিন চালান করে ওই সন্তানকে হত্যা করেছে। ওই শয়তানটা, যে শয়তানকে চালান করে দেওয়া হয়েছে গর্ভের ওই নিষ্পাপ মাসুম শিশুর উপরে। আর এই শয়তানটা এসেই এই শিশুদেরকে হত্যা করছে। প্রিয় লিসেনার্স, এই বাস্তবতা কি শুধু এই জাহিদ হোসেন ভাই দেখেছেন? উনি তো একটা দেখেছেন। এরকম ভয়ঙ্কর বাস্তবতা আমাদের আশেপাশে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। যারা এই কাজ করছেন তাদেরকে শয়তান এমন ভাবে গ্রাস করে ফেলেছে, তাদের মাথায় এই চিন্তাটা কখনোই আসছে না যে আমি যে এই কাজটা করছি এটাতে দুটো অপরাধ হচ্ছে। এক, আমি সুস্পষ্ট কুফুরির মধ্যে লিপ্ত রয়েছি। দুই, আমি মানুষ হত্যা করাইলাম। এখানে সুস্পষ্ট দুটো ভয়ঙ্কর অপরাধ, কুফুরির অপরাধ, হত্যার অপরাধ। তো এইরকম অপরাধের সাথে কিন্তু আমাদের আশেপাশে অনেকেই যুক্ত রয়েছেন। তো এই ঘটনার সাথে আপনারা অনেকেই নিজেদের অনেক বিষয়কে কানেক্ট করতে পারবেন। প্রিয় লিসেনার্স, যদি এই ধরনের কোনো সমস্যা আপনারা বুঝতে পারেন, অনুগ্রহ করে দ্রুত ভালো কোনো হুজুরের কাছ থেকে রুকিয়া করে এই সমস্যার সমাধান করে নেবেন। কারণ একটা মানুষের সবচেয়ে বড় ক্ষতি করে জাদুটোনার মাধ্যমে কিন্তু তার নিকট আত্মীয় স্বজনরাই। দূরের লোকজন কিন্তু কম করে না তা না, করে কম করে। নিকট আত্মীয় স্বজনরাই
সবচেয়ে বেশি ক্ষতি করে। দেখবেন যে কোনো একটা ছেলে ভালো একটা চাকরি পেয়েছে, এরপরেই তার বিভিন্ন ধরনের সমস্যা শুরু হয়ে গেছে, এমনকি সে মারাও গিয়েছে হঠাৎ করে। কারণ সে চাকরি পেয়েছে, তার নিকট আত্মীয় স্বজনরা সেটা সহ্য করতে পারছে না। ওই এত ভালো চাকরি পাবে, ওকে মানুষ সম্মান করবে, সমাজে ওর গ্রহণযোগ্যতা বেড়ে গেল, যাক এটা তো আমরা মেনে নিতে পারবো না, কিছু একটা করতেই হবে। কি করবে? চলে গেল তান্ত্রিকের কাছে, করে দিল কালো জাদু। কারো ব্যবসায় উন্নতি হচ্ছে, সহ্য হচ্ছে না, করে দিল কালো জাদু। এইরকম অসংখ্য ব্যাপারগুলো চতুর্দিকে ঘটছে। আল্লাহ আমাদেরকে হেফাজত করুন। চলে এলাম প্রিয় লিসেনার্স আমাদের এবারের শনি রাতের 23তম আয়োজনের শেষ ঘটনায়। এখন যে ঘটনাটি আপনাদের সাথে শেয়ার করবে, এই ঘটনাটি বেশ মর্মান্তিক, আর সত্যিকার অর্থে আমাদের যে সকল প্রবাসী ভাইয়েরা জীবনের ঝুঁকি নিয়ে মাথার ঘাম পায়ে ফেলে কাজ করছেন দেশের জন্য, নিজের পরিবারের জন্য, এমন ভাইদের মধ্যে অনেকেই নীরবে নিভৃতে পৃথিবীর মায়া ত্যাগ করে চলে যাচ্ছেন। কারো মৃত্যু স্বাভাবিক, কারো মৃত্যু অস্বাভাবিক থেকেও অস্বাভাবিক। সেগুলোর ব্যাখ্যা অনেক ক্ষেত্রে কোনোভাবেই জানা যায় না। ব্যাখ্যা থাকলেও সেগুলো হয়তোবা প্রকাশ করা হয় না। অনেক ঘটনার পেছনের ঘটনা অপ্রকাশিতই থেকে যায়। এমনই এক অপ্রকাশিত সত্য আপনাদের সামনে উপস্থাপন করতে চাই। এই ঘটনাটি আমাদেরকে যিনি দিয়েছেন তার নাম হোসাইন রনি। ওনার বাড়ি যশোর জেলার শার্শা উপজেলার নিজামপুর ইউনিয়নের শ্রীকোনা গ্রামে। উনি বর্তমানে মালয়েশিয়াতে রয়েছেন। উনি বর্তমানে মালয়েশিয়াতে পেইন্টিং এর কাজ করছেন। তবে 10 বছর আগে উনি যখন মালয়েশিয়াতে গিয়েছিলেন তখন কিন্তু নির্মাণ শ্রমিক হিসেবে গিয়েছিলেন। ঘটনাটি যেখানে ঘটে ওই জায়গাটার নাম হচ্ছে ফরেস্ট সিটি, অর্থাৎ জঙ্গল শহর বা জঙ্গলের শহর। ওইটা যে এলাকাতে অবস্থিত, জহুর বারু বা এই টাইপের একটা নাম বলেছেন হোসাইন রনি ভাই। এইটা 2016 সালের আগে একটা জঙ্গলের মতো ছিল জায়গাটা, একটা দ্বীপ মূলত ওই এরিয়াটা। অনেক জায়গাতেই ভয়ঙ্কর ভয়ঙ্কর জঙ্গল ছিল। তো ওখানে 100-র উপরে প্রজেক্ট হবে এরকম একটা পরিকল্পনা সরকার নেয়, আর বিভিন্ন কোম্পানিকে এই দায়িত্ব দেওয়া হয়। সেখানে যে কোনো লোক থাকতো না বিষয়টা এরকম না, অল্প লোকজন বসবাস করত। তো ওই জায়গাটাতে আবার নতুন করে একটা পরিকল্পনা নেয় সরকার, সুন্দর করে ওইটাকে গড়ে তুলবে। ফরেস্ট রেখেই বিভিন্ন জায়গায় একটা সিটি গড়ে তোলা হবে। তো এই জন্যই ওই এলাকাটার নাম হয়েছে ফরেস্ট সিটি। সমুদ্রের পার্শ্ববর্তী একটি জায়গা এটা, জঙ্গল, পাশে সমুদ্র, যেমন ভয়ঙ্কর তেমন সুন্দরও বটে। ওখানে অনেক বাংলাদেশি ভাইয়েরাই অবৈধভাবে বসবাস করছেন, অর্থাৎ মালয়েশিয়াতে। 2016 সালের কথা বলছি। অনেকের হয়তোবা ওয়ার্ক পারমিটের যে মেয়াদটা সেটা শেষ হয়ে গেছে, তারপরে মালয়েশিয়াতে রয়েছেন। অনেকে আবার অবৈধভাবে দালাল ধরে গিয়েছেন। তো অনেক ক্ষেত্রে দেখা যায় যে ওনারা অনেক মানবেতর জীবনযাপন করলেও একদম প্রকাশ্যে আসতে পারেন না বিভিন্ন কাজগুলোর ক্ষেত্রে, বিভিন্ন অকেশনে প্রকাশ্যে আসতে পারেন না যদি পুলিশ ধরে, কারণ তখন তো তাদের বৈধ কাগজপত্র নেই। এরকম সমস্যায় কিন্তু অনেক মালয়েশিয়া প্রবাসী ভাইরাও রয়েছেন। শুধু মালয়েশিয়া না, বাংলাদেশের অনেক ভাইরাই যারা গিয়েছে বিশ্বের বিভিন্ন জায়গাতে, এরকম সমস্যা অনেকেরই রয়েছে। ওইখানে একটি কোম্পানির প্রজেক্ট শুরু হয়। বিভিন্ন কোম্পানি তো দায়িত্ব পেয়েছিল। তো ওই কোম্পানির যিনি প্রজেক্ট ম্যানেজার উনি ছিলেন একজন চাইনিজ। তো উনি যখন ওখানে কাজ শুরু করেছেন, কাজ শুরু করার পরে উনি নাকি একটা স্বপ্ন দেখেন। উনি স্বপ্নে দেখেন কোনো অবয়ব এসে তাকে বলছে যে এখানে কাজ শুরু করবি না, যদি করিস তাহলে সমস্যা হবে। আর কি যে সমস্যা হবে তা তুই কল্পনাও করতে পারবি না। তখন নাকি স্বপ্নের মধ্যেই ওই প্রজেক্ট ম্যানেজার উনি সেই অবয়বকে জানান যে এখানে আমার কি দোষ, আমি তো চাকরি করি, আমাকে নিয়ে আসছে এই প্রজেক্টটা ঠিক সময় শেষ করার জন্য।
তো এটা তো কোম্পানির কাজ যে তারা এখানে কাজ করবে কি করবে না, এটা তাদের সিদ্ধান্ত। আমার তো এখানে কিছু করণীয় নাই, আমার দায়িত্ব দেওয়া হয়েছে, আমি সেটা করব, এটা আমি থামাতে পারবো না। তখন নাকি স্বপ্নের মধ্যে বলা হয় যে তুই কাজ করতে পারবি 3টা শর্তে, এই 3টা শর্তের যে কোনো একটা শর্ত মেনে নিলেই তোকে কাজ করতে দেয়া হবে, তা না হলে ভয়ঙ্কর পরিণতি ভোগ করতে হবে তোকে। প্রথম শর্ত, তোর ছেলেকে নিয়ে যাব আমরা। এটা তো ম্যানেজার রাজি হয় না, কেউ তো তার সন্তানকে দিতে চাইবে না, এটাই স্বাভাবিক। যদি এটা না মেনে নেওয়া হয় তাহলে অন্য একটা শর্ত, 3 জন শ্রমিককে বলি দিতে হবে। এটা ম্যানেজার মেনে নেয় না। এরপর নাকি বলা হয় 4 থেকে 5 হাজার শ্রমিককে খাওয়াতে হবে, একসাথে এক বসায় খাওয়াতে হবে। তো ম্যানেজার এটাও বলে এটাও অসম্ভব। কেন অসম্ভব? কারণ ওই জায়গাতে 4-5 হাজার শ্রমিক একসাথে পাওয়া সম্ভব নয়। এটা ওই জায়গার প্রেক্ষাপটে সেটা অসম্ভব ছিল। এখন ম্যানেজার কি আসলেই 3টা শর্ত রিজেক্ট করেছিল নাকি কোনো একটা মেনে নিয়েছিল? নিজের সন্তানকে তো দিতে চাইল না। 4-5 হাজার শ্রমিককে এক জায়গায় করাটাও এটা টাফ ছিল, কারণ কোম্পানির নীতিগত সিদ্ধান্ত ছাড়া এই রকমের একটা কাজ করাটা অসম্ভব ছিল। কারণ ওই জায়গায়, বিশেষ করে ওই দ্বীপে আসতে হলে জাহাজে করে শ্রমিক নিয়ে আসতে হবে। তাহলে এত শ্রমিক জাহাজে করে নিয়ে আসবে, সরকার কি সেটা অ্যালাউ করবে? নিশ্চয়ই করবে না। সরকার কেনই বা 4-5 হাজার শ্রমিককে ওখানে যেতে দেবে ঘুরতে? নিশ্চয়ই না। তো এটাও কিন্তু আসলে চোখে পড়ার মতো। তাহলে নীরবে নিভৃতে কোনটা করা যায়? নিশ্চয়ই 3 জন শ্রমিককে বলি দেয়া। ম্যানেজার কি এটাই মেনে নিয়েছিলেন? চলুন সামনে এগিয়ে যাই, আসলে কি হয়েছিল সেখানে। কাজ শুরু হয়ে যায়। 3 শিফটে কাজ হতো। 24 ঘন্টাকে 3 ভাগে ভাগ করে 8 ঘন্টা 8 ঘন্টা 8 ঘন্টা, 3 8 24, এইভাবে 3 শিফটে কাজ হতো। 24 ঘন্টা কাজ চলতো। কি রাত, কি দিন, কি দুপুর, কি সকাল, কি ভোরবেলা, কি মধ্যরাত, কন্টিনিউ কাজ চলছে। কাজ চলতে চলতে যখন 30 তলা পর্যন্ত কমপ্লিট হয়ে যায়, ওটা ছিল 56 তলা বিশিষ্ট একটি বিল্ডিং, এরকম একটা প্রজেক্ট ছিল। 30 তলা হয়ে গেছে। ভারী মালামাল তোলার জন্য, আবার শ্রমিকরা যেন দ্রুত উপরে উঠতে পারে এই জন্য কিন্তু আলাদা লিফট থাকতো। শ্রমিকদের তোলার জন্য আলাদা লিফট থাকে। তো 30 তলা যখন হয়ে যায় তখন শুরু হয়ে গেল সমস্যা। 30 তলা হইতে কিন্তু খুব বেশি দিন লাগে নাই, দ্রুত কাজ করেছে সবাই। 30 তলা হয়ে যাওয়ার পর যে শ্রমিকরা বিভিন্ন ফ্লোরে থাকতো ওইখানেই, তারা রাতের বেলা শুনতো তার ঠিক ইমিডিয়েট উপরের ফ্লোরে কে যেন দৌড়াদৌড়ি করছে। এত দৌড়াদৌড়ি করছে যে ঘুমাতে পারে না। এখন দেখা যাচ্ছে যে কাজ তো কন্টিনিউ হচ্ছেই, 24 ঘন্টায় কাজ হচ্ছে। হয়তোবা এই কারণেই কোনো একটা জায়গায় শব্দ হচ্ছে, কিন্তু না, তারা এমন এমন ফ্লোরে থাকতো যেই ফ্লোরে আসলে শব্দ হওয়ার কথা না। 30 তলার উপরে কাজ হবে, কিন্তু যারা একদম নিচের দিকে থাকে তাদের তো ইমিডিয়েট ছাদের উপরে কেউ ছিল না। তারা চিন্তা করলে এত রাত্রে দৌড়াদৌড়ি করে কে? কেউ কেউ উপরে উঠে কিছুই দেখতে পেত না। এর মধ্যে ওখানে একটা আতঙ্ক ছড়িয়ে পড়ে শ্রমিকদের মধ্যে। সেটা হচ্ছে মাঝে মাঝে নাকি ওই প্রজেক্টের আশেপাশে বিল্ডিং এর কিনারে সাদা শাড়ি পরা কোনো একটা নারী অবয়বকে দৌড়াদৌড়ি করতে দেখতো। দৌড়ে ছাদ থেকে লাফ দিত, কিন্তু কোথায় যে পড়তো এটা কেউ দেখতো না। শ্রমিকদের মধ্যে একটা আতঙ্ক সৃষ্টি হয়ে যায়। এই আতঙ্কে অনেক শ্রমিক ভয়ে সেখান থেকে চলে যেতে থাকে। শ্রমিকদের সংখ্যা যখন কমে গেল তখন এই চাইনিজ ম্যানেজার পড়ে গেলেন এক বিপদে। কারণ তাকে তো একটা নির্দিষ্ট সময়ের মধ্যে কাজ শেষ করতে হবে। প্রত্যেকটা ফ্লোর, প্রত্যেকটা কাজের ইউনিটগুলো একটা নির্দিষ্ট সময় বেঁধে দেওয়া আছে যে এই কাজগুলো এই সময়ের মধ্যে শেষ করতে হবে। শ্রমিক চলে যাচ্ছে, এখানে উনি কাজ করাবেন কাকে দিয়ে? এই জন্য যেই শ্রমিকরা ছিল তাদের কাজের সময়টা বাড়িয়ে দেওয়া হয়। বিষয়টা এরকম যে প্রত্যেকের কাজ আর একটা গ্রুপের সাথে ওভারল্যাপ হবে আর কি। যেমন কারো 8 ঘন্টা, তো তারা তাদের কাজ করতে থাকবে, অন্যরা এসেও ওই সময় তারাও তাদের কাজ করতে থাকবে। তাদের
8 ঘন্টার জায়গায় 12 ঘন্টা করে দেওয়া হলো, মানে প্রত্যেকটা গ্রুপই 12 ঘন্টা করে কাজ করবে। 8 ঘন্টা পরে আর একটা গ্রুপ আসার পরে আগের গ্রুপও 4 ঘন্টা অতিরিক্ত কাজ করবে। তো এইভাবে প্রত্যেকটা গ্রুপ অতিরিক্ত করে 4 ঘন্টা বা 3 ঘন্টা এরকম কাজ করবে, তা না হলে তো কাজ শেষ হবে না। তো এইভাবে কাজ শুরু করা হলো। 30 তলা যখন হয়ে 31-32 তলা এরকম হয়ে গেছে, তো এখানে একটা বিষয় রয়েছে, সেটা হচ্ছে এক একটা ফ্লোরের যখন ছাদ ঢালাই হয়, আমাদের দেশে আমরা দেখি যে কাঠ দিয়ে ফ্রেম করে উপরে ছাদ ঢালাই দেওয়া হয়, ইদানিং দেখা যাচ্ছে যে স্টিলের পাতগুলো দেয়া হয়। তো ওই রকমই ওইখানে অ্যালুমিনিয়ামের পাত দেওয়া হয়, দিয়ে ছাদ ঢালাই হওয়ার পর নির্দিষ্ট সময় পর সেগুলো আবার খুলে ফেলা হয়। এগুলো এবার পরবর্তী উপরে যে ছাদ ঢালাইটা দেওয়া হবে তখন সেগুলো সেখানে সেট করা হয়। এরকম একটা ফ্লোরে যখন অ্যালুমিনিয়ামের পাতগুলো খোলা হবে তখন একজন শ্রমিক একটা অংশে কাজ করছিলেন, সেখানকার অ্যালুমিনিয়ামের পাত্রটি খুলবেন। তখন কিন্তু অনেক রাত, ওই রাতের শিফটে যারা কাজ করছিলেন ওইখানে আশেপাশে 5-6 জন লোক কাজ করছিলেন আর কি, ঠিক ওই জায়গাটাতে বিভিন্ন সাইড আছে, তো এই সাইডে এই কজন কাজ করবে, ওই সাইডে ওই কজন কাজ করবে। তো তখন একজন নাকি কাজ করতে করতে হয় কি, একটা অ্যালুমিনিয়ামের পাত কিছুতেই খুলতে পারছে না। উনি তখন পাশে আরেকজনকে ডাকেন, সে আসে, সে আসার পর 2 জন মিলেও খুলতে পারছে না, এভাবে আরেকজনকে ডাকা হয়, এরকম করতে করতে 3 জনকে ডাকা হয়, প্রথমে একজন পরে 3 জন, মোট 4 জন ব্যক্তি মিলেও কোনোভাবেই এই অ্যালুমিনিয়ামের পাতটাকে খুলতে পারছে না। অনেক চেষ্টার পর হঠাৎ করে অ্যালুমিনিয়ামের পাতটা এমনভাবে খুলে যায়, আর ওই অংশটা ছিল একদম ছাদের কিনারে, মানে ওই ফ্লোরের ছাদের কিনারে ছিল। এমনভাবে হ্যাচকাটানে খুলে যায়, এই 3 জন তাদের বডির ব্যালেন্স রাখতে পারে না, এরা 3 জনই এই বিল্ডিং থেকে নিচে পড়ে যায়। তবে ওই অংশটা এমন একটা জায়গায় ছিল যে একদম ছাদের কিনারে যেই অংশটা, এই ছাদের কয়েকটা পার্ট ছিল, বিল্ডিং এর মাঝামাঝি কিছু জায়গা থাকে না, যেমন লিফটের জায়গা, যে লিফটটা উঠবে এরকম কিছু জায়গা ফাঁকা থাকে, এছাড়া কিছু কিছু জায়গায় ফাঁকা রেখেছিল তারা, ওই হয়তো বা ওই বিল্ডিং এর ডিজাইনটা এরকম ছিল। আবার আমরা দেখি যে কয়েকটা টাওয়ার বিশিষ্ট বিল্ডিং, একটাই বিল্ডিং কিন্তু মাঝখানে ফাঁকা থাকে, এরকম কিছু জায়গায়। এবং দেখা যাচ্ছে যে এরকম কিছু বিল্ডিং থাকে যে 4টা টাওয়ার, এই প্রত্যেকটা বিল্ডিং এর মাঝখানে ফাঁকা থাকে, আবার দেখা যাচ্ছে যে কলাম দিয়ে এগুলো যুক্ত থাকে, আবার দেখা যাচ্ছে এই 4টা টাওয়ারের আবার মাঝখানের অংশ ফাঁকা থাকে, হয়তো বা এরকম কোন একটা জায়গা ছিল আর কি। তো ওই রকম একটা জায়গায় এই 3 জন পড়ে গিয়েছিল। পড়তে পড়তে একজনের বডি এসে 8 তলায় পড়ে, আর একজনের বডি 2 তলায় পড়ে, আর একজনের বডি একদম নিচ তলায় পড়ে। আর আরেকজন, উনি ওই ধাক্কা খেয়ে নিচে পড়েন নাই, ওনার ধাক্কাটা ছিল উল্টো দিকে, তার মানে হচ্ছে যেই পাশটা আসলে কিনারে না ওই দিকে, উনি আল্লাহর রহমতে বেঁচে যান। তো ওনার মুখ থেকে এই ঘটনাটা শোনা যায়। যখন 3 জন নিচে পড়ে যায় অনেক জোরে শব্দ হয়, তখন যারা ঘুমন্ত ছিল বা অন্যান্য সাইডে যারা কাজ করছিল এরাও দৌড়ে চলে আসে, চিৎকার চেঁচামেচি শুরু হয়ে যায়। এখানে আর একটা কথা বলে রাখা ভালো, মাঝে মাঝে নাকি ওই বিল্ডিং এর যেই শ্রমিক লিফটটা, যেই লিফট দিয়ে শ্রমিকরা ওঠানামা করতেন, ইঞ্জিনিয়াররা ওঠানামা করতেন, এই লিফটটা রাতের বেলা একা একাই চলাচল করত। এমনও হতো যে সেখানে পাওয়ার সাপ্লাই নাই, কিন্তু লিফটটা ওঠানামা করছে। এটা একটা ভুতুরে লিফট হিসাবে সকলের কাছে পরিচিত ছিল। ওই সময় শ্রমিকরা যে নিচে নামবে, নিচে নামার জন্য লিফটটা তারা খুঁজছে, তারা দেখে লিফটটা নিচে, আবার নিচ দিকে যে শ্রমিকরা তারা যে উপরে উঠে কি হয়েছে এটা দেখবে, তারা দেখে লিফটটা উপরে। এইভাবে এই একটা লিফট শ্রমিকরা 2 জায়গায় দেখছিল, উপরে শ্রমিকরা দেখছে নিচে, আর নিচে শ্রমিকরা দেখছে উপরে। এখন তারা ছোটাছুটি শুরু করেছে, কি করবেন এখন? তখন এই 30 তলা থেকেই তারা নিচে নামবেন এমন সিদ্ধান্ত নেন। যে যেই ফ্লোরে ছিল লিফটে তো আর ওঠানামা করা যাচ্ছে না, সবাই নিচে নামবেন। এভাবে তারা নিচে নামেন, হই হুল্লো শুরু হয়ে যায়, পুলিশকে খবর দেওয়া হয়। এই যে হুসাইন রনি ভাই জানিয়েছেন, ওই সময় অনেক শ্রমিকরাই নাকি বাইরে বের হতে ভয় পেয়েছেন, কেননা তাদের ওয়ার্ক পারমিট ছিল না, অবৈধভাবে এসেছেন, কাগজপত্র তখনও বৈধ হয়নি। বাইরে বের হলে পুলিশের মুখোমুখি হলে তখন আরেকটা বিপদ হতে পারে। ইচ্ছা থাকার পরে ওনারা বাইরে বের হতে পারেন নাই। আর দুর্ভাগ্যজনক ব্যাপার হচ্ছে এই 3 জন
শ্রমিক যারা পড়ে গিয়েছেন, পড়ে নির্মমভাবে নিহত হয়েছেন, এই 3 জনই বাংলাদেশি রেমিটেন্স যোদ্ধা ভাই। তাদের বডি পুলিশ নিয়ে যায়, ফ্রিজিং করে রাখে। 15 থেকে 16 দিন পর তাদের ঠিকানা গুছিয়ে পুলিশ সরকারের পক্ষ থেকে লাশ বাংলাদেশে পাঠিয়ে দেয়। এরপর কি হলো? এরপরে ঘটলো আরো ভয়ঙ্কর কিছু ঘটনা। ঘটনা কিন্তু এখানেই শেষ নয়। এরপর রাতের বেলা অনেকেই নাকি এই 3 জন শ্রমিককে দেখতো। তারা বসে গল্প করছে, কান্নাকাটি করছে, হাঁটাহাঁটি করছে। কেউ কেউ নাকি তাদেরকে কাজও করতে দেখতো। এই সমস্যা যখন শুরু হয়ে গেল, ভয়ে লোকজন আরো এই প্রজেক্টের কাছ থেকে সরে অন্য প্রজেক্টে গিয়ে যোগ দিল। এরকম চলতে থাকলে তো আসলে একটা প্রজেক্ট চলতে পারে না। প্রজেক্টের কাজ বন্ধ হওয়ার উপক্রম। এমনই এক রাতের বেলা সবাই এক বিভৎস দৃশ্য দেখে আতঙ্কিত হয়ে পড়ে। কাজ করছে একটা ফ্লোরে লোকজন, হঠাৎ করে দেখে লিফটটা একা একাই উপরে উঠছে। নিশ্চয়ই কেউ লিফটে উঠবে। হ্যাঁ, উঠছে। কে উঠছে? সেই চাইনিজ ম্যানেজার। কিন্তু চাইনিজ ম্যানেজার, এ কি অবস্থা? সবাই দেখলো ওই লিফটে মূলত চাইনিজ ম্যানেজার ঝুলে রয়েছে। বিভৎসভাবে তাকে হত্যা করা হয়েছে। তার লাশটা ওই লিফটে ঝুলিয়ে রাখা হয়েছে। এটা দেখার সাথে সাথে সবাই তো চিৎকার চেঁচামেচি শুরু করে। পুলিশকে খবর দেয়, পুলিশ আসে। চাইনিজ ম্যানেজারের লাশ উদ্ধার করা হয়। তার পরিবারের সাথে যোগাযোগ করা হয়। তার স্ত্রীর সাথে যখন যোগাযোগ করা হয়, তার স্ত্রী জানায় যে ওই রাতে অন্য আরেকজন ইঞ্জিনিয়ারের ডিউটি ছিল। হঠাৎ করেই নাকি কে যেন এসে তাকে ডাক দেয়। ওই সময় নাকি উনি ওনার স্ত্রীর সাথে ফোনে কথা বলছিলেন। ওনার স্ত্রী জানায় যে হঠাৎ করেই কেউ বলেছে যে প্রজেক্টে আগুন লেগেছে। যেহেতু উনি মেইন ম্যানেজার, পুরো প্রজেক্টের ম্যানেজার উনি, ওনার আন্ডারে আরো ম্যানেজার রয়েছে। এখন আগুন লেগেছে, ওনাকে তো সেখানে যেতে হবে। উনি তখন ওনার স্ত্রীকে বলেছিলেন যে একজন লোক আসছে, বলতেছে যে প্রজেক্টে আগুন লেগেছে, তুমি ফোনটা রাখো, আমি একটু দেখে আসি। এটা নাকি বলেছে। এবং ওই লোক যে ডাকাডাকি করেছে, ফোনের অপর প্রান্তে চায়না থেকে তার ওয়াইফ কিন্তু সেটা শুনতেও পেয়েছে। এই জন্য উনি চিন্তা করছেন যে আগুন লাগছে, যাক, তার স্বামী যাবেই তো, এটা তো তার দায়িত্বের মধ্যেই পড়ে। কিন্তু উনি কিভাবে মারা গেলেন, ওনাকে কে হত্যা করলো, ওনাকে হত্যা করে এই লিফটে কে ঝুলিয়ে দিল, এই বিষয়টা তখন এক রহস্য হিসেবে রয়ে যায়। যখন এই ঘটনাটা ঘটে তখন এই প্রজেক্টের কাজ বন্ধ হয়ে যায়। সব শ্রমিকরা এখান থেকে চলে যায়। এমনকি যে হোসাইন রনি ভাই, উনিও চলে গিয়েছিলেন। স্থানীয় এক হুজুরের মাধ্যমে এই তথ্যটা জানতে পারেন সকলে। এরপর আস্তে আস্তে এক মুখ দুই মুখ হতে হতে অনেকেই এই মূল বিষয়টা জানতে পারেন। হুজুর জানিয়েছিলেন কিভাবে ওনাকে স্বপ্ন দেখানো হয়েছিল, কি বলেছিল। মূলত এই চাইনিজ ম্যানেজার 3 জন শ্রমিককে বলি হিসেবে দিতে রাজি হয়েছিলেন। উনি নাকি জানতেন যে কোন অংশে এই 3 জন শ্রমিক দাঁড়াবে। মূলত ওই ইউনিটেই এই 3 জনকে কাজ দেয়া হয়। 3 জন ছাড়াও আরো কয়েকজনকে কাজ দেয়া হয়। কিভাবে ওরা মারা যাবে, কিভাবে ওদেরকে দুর্ঘটনায় ফেলে হত্যা করা হবে, এই দায়িত্বটা নাকি ওই জিনদের ছিল। ওরা এভাবেই ওই অ্যালুমিনিয়ামের পাতটাকে এমনভাবে আটকে রেখেছিল, এবং যখনই খুলে যায় তখনই যে হ্যাচকা টানটা অনুভূত হয়, তখন এই 3 জনকে এক সাইড থেকে ধাক্কা দিয়ে ফেলে দেয়। এভাবেই এই 3 জন নিহত হয়। নিহত বলাটা ভুল হবে, হত্যাকাণ্ডের শিকার হয়। এরা মারা যাওয়ার পর কিছু ভালো জিন, তারা ক্ষুব্ধ হয়ে মূলত এই চাইনিজ ম্যানেজারকে হত্যা করেছিল। এটাই সেই হুজুর বলেছিলেন। প্রায় 3 মাস এই প্রজেক্টের কাজ বন্ধ ছিল। এরপর পুনরায় ওই প্রজেক্টের কাজ শুরু হয় এবং কাজ শেষও হয়। এই ঘটনার পর এই হোসাইন রনি ভাই, উনি চিন্তা করেন যে উনি আর কনস্ট্রাকশন রিলেটেড কাজ করবেন না। এরপর থেকে উনি পেইন্টিং এর কাজে নিজেকে মনোনিবেশ করানোর চেষ্টা করেন। এখন পর্যন্ত উনি পেইন্টিং এর কাজই করছেন মালয়েশিয়াতে। প্রিয় লিসেনার্স, একবার ভাবুন 30 তলা থেকে কিভাবে তারা নিচে পড়ে গেলেন।